এগুলো সবই আমরা শুনবো। তা আমি এখন ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবীবকে অনুরোধ করছি যে আলোচনার সূত্রপাত করার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় ৫টা পর্যন্ত থাকবেন এবং আমরা জানি আপনারা সবাই কর্মজগতে অত্যন্ত ব্যস্ত। আ আমরা ৫টার মধ্যেই শেষ করে দিব। আমি একটু কিভাবে যাব সেটুকু একটু বলি যে ১ম এ আলোচনার সূত্রপাত করবেন ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবীব। তারপরে আলোচকরা কথা বলবেন। তারপরে সম্মানিত অতিথি, বিশেষ অতিথি উনারা কথা বলবেন। আর মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলার আগে আমাদের আ আ সহযোগিতায় আছেন ইসলামী ব্যাংক লিমিটেড তার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুবুল আলম। উনার অভিজ্ঞতা আমরা জানি যে ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক। উনারা কিভাবে আসলে এই ইকোনমিক চ্যালেঞ্জে ইসলামী ব্যাংক ভূমিকা নিচ্ছে এবং উনার ধন্যবাদ জ্ঞাপন সহ উনি উনার কথা তুলে ধরবেন। আমি অনুরোধ করছি ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবীবকে ১০ মিনিট সময় আপনার। আমরা সবাই চেষ্টা করব ৫টার মধ্যে শেষ করে দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় জনাব এম মান্নান এমপি, সম্মানিত অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালেউদ্দিন আহমেদ স্যার, সম্মানিত বিশেষ অতিথি এবং ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক জনাব কাজী সাইদুর রহমান, শ্রদ্ধেয় সম্মানিত আজকের আলোচকবৃন্দ এবং সম্মানিত সুধী, আজকের এই আলোচনায় বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আলোচনার সূত্র হিসেবে আমি করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ বিষয়ক কিছু বিষয়াদি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা জানি যে একেবারে ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ প্রথম কোভিড শনাক্ত হওয়ার আগে থেকে আমাদের সরকার স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা এবং অর্থনীতি পুনরুদ্ধারের বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া শুরু করে এবং এর পরপরই বাংলাদেশ ব্যাংক সরকারি পদক্ষেপগুলোর বাস্তবায়নের জন্য সঙ্গতিপূর্ণ পরিপূরক ব্যবস্থা হাতে নেওয়া শুরু করে। এখন পর্যন্ত এ ধরনের অর্থনীতি পুনরুদ্ধারে ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ, যেটা আমরা বিভিন্ন পাবলিক সোর্স থেকে দেখতে পাই, সেটা হলো সংখ্যা ২১ এবং প্রণোদনার পরিমাণ ১,২১,০০০ কোটি টাকার উপরে। এর মধ্যে অনেক ধরনের পরিপূরক ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে। বর্তমানে এই মন্দা আমরা সবাই অবগত আছি যে একটি অনন্য মন্দা, এবং এটা একসাথে অর্থনীতি, আর্থিক খাত, এমনকি যেটাকে আমরা বলি পলিসি ক্রাইসিস, অর্থাৎ নীতি সংকটের সময়ও এটা, কারণ এর অনেক কিছুর সাথেই এ বিশ্ব কিন্তু পরিচিত নয়। তবে বড় মন্দা নিয়ন্ত্রণে যে চিরাচরিত প্রথা, অর্থাৎ অর্থনীতিতে সহজে মানি যে ইনজেকশন, সহজ ঋণ, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেই চিরাচরিত ঔষধটি কিন্তু আমরা সারা পৃথিবীতে ব্যবহার করছি। বাংলাদেশেও আমরা সেই ব্যবস্থাটাই ব্যবহার করার চেষ্টা করছি। বাংলাদেশ আমাদের ব্যাংকিং খাত ভিত্তিক ব্যবস্থা, এবং ব্যাংকগুলো সরকারের ও বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছে, এবং তারা এই পুনরুদ্ধার প্রক্রিয়ার অনেক চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। আমি সেগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমত, প্রথম দিন থেকে যখন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদিগুলো সরকারের নজরে আসে, যখন আমরা এই করোনা ঝুঁকি মোকাবেলার জন্য কাজকর্ম শুরু করি, মাঠে যে স্বাস্থ্যকর্মীরা ছিলেন, সাথে সাথে কিন্তু নিরাপত্তা কর্মী, ব্যাংক, সরকারি কর্মচারী, তাদেরকেও আমরা পাশাপাশি দেখেছি। কারণ প্রথম দিন থেকেই ব্যাংকগুলোকে অনলাইন অনেকগুলো পেমেন্ট, যদিও অনেকে আপনার ওয়ার্ক ফ্রম হোম এটা করেছেন, বাসা থেকে করেছেন, বাট বড় একটা অংশের মানুষকে কিন্তু ব্রাঞ্চে গিয়ে অফিস করতে হয়েছে। তো প্রথম দিন থেকে তারা কিন্তু বড় ধরনের একটা করোনা ঝুঁকি কিন্তু ফেস করেছেন ব্যাংকগুলো, সেই চ্যালেঞ্জটা কিন্তু তাদের প্রথম দিন থেকে ছিল। দ্বিতীয়ত, অন্যান্য অর্থনৈতিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো ব্যাংকও কিন্তু মন্দার কবলে, তাদেরও কিন্তু অ্যাক্টিভিটি কমেছে, তাদেরও কিন্তু রেগুলার যে কাজকর্ম সেগুলো অ্যাফেক্টেড হয়েছে, তাদের ইনকাম অ্যাফেক্টেড হয়েছে। এবং আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, আগের সমস্ত মন্দা থেকে আমরা জানি যে যখন অর্থনীতি মন্দার কবলে পড়ে, তখন আর্থিক খাত কিন্তু মন্দার কবলে চলে আসে, আবার আর্থিক খাত মন্দার কবলে আসলে অর্থনীতি চলে আসে। এই যে সম্পর্কটা, তো সেটা কিন্তু চিরাচরিত, সেটা আমরা সব সময় দেখেছি।
তৃতীয়ত, যেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করি, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মতো ব্যাংকিং খাতও কিন্তু প্রণোদনা বাস্তবায়নে এক ধরনের সামঞ্জস্য রক্ষার চ্যালেঞ্জ, যেটা ব্যালেন্সিং এর চ্যালেঞ্জ, সেটা কিন্তু মুখোমুখি। কিরকম? যেমন সরকারের একটা সমষ্টিক, যেটা ম্যাক্রো যে চ্যালেঞ্জ, সেটা হলো যে আমাদের রিসোর্স তো লিমিটেড। এখন আমরা সবাই চাই হেলথে বেশি হোক, অর্থনীতি পুনরুদ্ধারে বেশি হোক, এসএমইতে বেশি আসুক, এটা বেশি আসুক। কিন্তু এখানে তো একটা ব্যালেন্সিং এর জায়গা আছে, কোথায় কতটুকু অ্যালোকেট করব, রিসোর্সেস আর লিমিটেড। এই সমস্যা তো সরকারটা আছে, যে কোনো ডেভেলপিং কান্ট্রির এই সমস্যাটা আছে। কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ে তারা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য প্রথম থেকেই সাপোর্ট মেজার্স গুলো নিয়ে এসছেন। সুতরাং তাদের যে ম্যাক্রো ফাইন্যান্সিয়াল ব্যালেন্সিং এর যে সমস্যা, সেটা কিরকম? তারা কত সহজে ইকোনমিতে মানি ইনজেক্ট করা যায় যাতে ইকোনমি ঘুরে দাঁড়ায়। বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এটাও চাচ্ছেন যে টাকাটা যেন রং হ্যান্ডে না যায়, রং মানুষের কাছে না যায়। সুতরাং এই যে ব্যালেন্সিং, কতটা সহজ করলে সেটা ইজি মানি ইনজেক্ট হবে, আবার রং হাতেও যাবে না, এই যে একটা সামঞ্জস্য রক্ষার প্রচেষ্টা, যেটা সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে ন্যাচারালি তারা এটা চেষ্টা করছে। আবার ব্যাংকের দিক থেকে যে চ্যালেঞ্জটা তারা ফেস করছেন, সেটা হলো যে একটা হলো সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে তাদের সহায়তা করতে হবে, মানি ইজিলি যাতে ইনজেক্ট হয় সেই ব্যবস্থাটা তাদেরকে করতে হবে। আবার এটাও নিশ্চিত করতে হবে তারা যেন কোনো ঋণ ঝুঁকির কবলে না পড়ে। ঋণ ঝুঁকির কবলে পড়লে পরবর্তী সময় এটা তাদের একটা বড় মানে টিকে থাকা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেন চতুর্থত, প্রণোদনা বাস্তবায়নে মোরাল হ্যাজার্ড নামে একটা প্রবলেম আছে, যেটা ব্যাংকের আমরা ক্রাইসিসের সময় সবচেয়ে বড় হয়ে সামনে আসে। সেটা হলো এই সময়টাকে ব্যবহার করে অনেক মানুষ কিন্তু ইচ্ছে করে টাকা ফেরত দেবে না। সুতরাং এইটা যদি আপনি ম্যানেজ করতে চান স্ট্রংলি, তখন কিন্তু আবার ক্রেডিট যে ডেলিভারি সিস্টেমটা, এটাকে রিজিট করার প্রশ্ন চলে আসে। ওইটা রিজিট করলে মোরাল হ্যাজার্ড হয়তো ঠেকে, কিন্তু টাকা ইনজেকশন তো স্লো হয়ে যায়। সুতরাং এই যে একটা চ্যালেঞ্জ, আপনাকে মোরাল হ্যাজার্ডে হ্যান্ডেল করতে হবে, মানুষ যাতে এই বাহানাটা নিতে না পারে, না হলে এটা পরবর্তী সময় এনপিএল আকারে আপনার সমস্যা হয়ে সামনে চলে আসবে। এই সময়টাতে টিকে থাকতে কিন্তু ব্যাংকগুলো দেখবেন টেকনোলজি অ্যাডপ্ট করছে। এখন টেকনোলজি অ্যাডপশনটা তাড়াতাড়ি করতে হচ্ছে, এটার জন্য আমরা রেডি না, হঠাৎ করে করতে হচ্ছে। আবার টিকে থাকার জন্য এটা জরুরিও। আপনি যখনই এই অ্যাডপশনগুলো চলছে, তখন কিন্তু সাইবার সিকিউরিটির মতো ঝুঁকি ব্যাংকের সামনে চলে আসছে, এবং আমরা বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ওয়ার্নিংও দেখেছি। অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে অনেক জায়গায় রিল্যাক্স করতে হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক করেছে, সরকারও করেছে, সারা পৃথিবীতে করেছে, আমাদের দেশেও করছে, ব্যাংকারদেরকেও করতে হচ্ছে। যেমন আপনি স্পেশালি মেডিকেল ইকুইপমেন্ট, তারপরে পিপি, হেলথ রিলেটেড সরঞ্জাম, ফুড, এগুলো ক্ষেত্রে হয়তো আপনি ইজি করার চেষ্টা করছেন, ট্রেডটা যাতে ইজি হয়। কিন্তু সেখানে আবার যারা সুযোগ নেয়, তারা মানি লন্ডারিং এর সুযোগ নিচ্ছেন। সুতরাং সেখানে কিন্তু সারা পৃথিবীতে একটা মানি লন্ডারিং এর চ্যালেঞ্জও ব্যাংকের সামনে চলে এসছে। প্রণোদনা বাস্তবায়নে একটা কঠিন সমস্যা হলো যে টাকাগুলো যখন আপনি ডিস্ট্রিবিউট করছেন, আপনি ঋণ আকারে দিচ্ছেন, তখন বড়রা যত সহজে পাচ্ছে, ছোটরা, এসএমই, এগ্রি, তাদের জন্য পেতে কঠিন হচ্ছে। এটা কিন্তু শুধু আমাদের সমস্যা না, সারা বিশ্বের সমস্যা। আপনি 2006-08-এর যে ক্রাইসিস, তারপরে দেখেন ইউএস এর যে স্টিমুলাস প্যাকেজ, সেটা ডিস্ট্রিবিউশনে সবচেয়ে বড় সমালোচনা এটাই হয়েছে, যে ইউএস এর ছোট ছোট ফার্মগুলো টাইমলি সেই অর্থগুলো কিন্তু নিতে পারেনি, বড়গুলো যত সহজে নিয়েছে। এটা সারা পৃথিবীর সমস্যা। সুতরাং আমরাও প্রথম দিকে যত এই যে খুব সহজে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে দেয়া যাচ্ছিল না, কারণ এই ধরনের ক্রাইসিসে বড়রা পরে এফেক্টেড হয়, ছোটরা প্রথমে, আবার বড়রা প্রথমে রিকভার করতে পারে, ছোটরা পরে। এবং এই ধরনের কারো কাছে ঋণ পৌঁছানো ইটস এ টাফ চ্যালেঞ্জ, এটা একটা বড় চ্যালেঞ্জ। সেটা সেক্ষেত্রেও সেখান থেকে ব্যাংকগুলো নিজেদেরকে রিকভার করার চেষ্টা করছে। এছাড়া ব্যাংকের সারপ্লাস লিকুইডিটি, যেহেতু সেই পরিমাণ ক্রেডিটের ডিমান্ডটা ট্রুলি যাদের ঋণ প্রয়োজন, সেটা এখনো তৈরি হয়নি। সারা বিশ্বে সেই প্রবলেমটা আছে, আমাদের দেশে আমাদের সরকার, সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছে। সুতরাং সেটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসছে। আপনি যদি বিবেচনা করেন, আমাদের যে ব্যাংকিং খাত, সারা বিশ্বের যে ব্যাংকিং খাত, গত বিশ্বমন্দার পরে ক্যাপিটাল এবং লিকুইডিটির বিচারে আগের থেকে অনেক শক্তিশালী। কিন্তু এনপিএল এর বিচারে অবশ্য আমাদের কিছু দুর্বলতা আগের থেকে ছিল। বাট সামনের দিনে মোরাটোরিয়াম, এই রিল্যাক্সেশন গুলো উঠে যাওয়ার পরে ব্যাংকগুলো কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে, সেই ভয় কিন্তু আমাদের সবার মনে আছে। এবং ব্যাংকগুলো যদি এর মধ্যে এই সময়কালে, যতদিন ধরে মোরাটোরিয়াম চলছে, নিজেদের মধ্যে স্ট্রেস টেস্টিং এর কার্যক্রমগুলো না চালান, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জের সম্ভাবনা আমাদের সামনে আসতে পারে। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংকেই আবার এগিয়ে আসতে হবে। আশা করছি কোভিড-19 অনিশ্চয়তা কাটিয়ে আমরা একটি শক্তিশালী অর্থনীতি ও ব্যাংকিং খাত গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আহসান হাবিব।
সুন্দরভাবে আলোচনার সূত্রপাত করার জন্য আমি প্রথমেই ফারুক মঈনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, আলোচনার উপরে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফারুক মঈনুদ্দিন। জি, আমি ফারুক মঈনুদ্দিন কথা বলছি। মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব এম এ মান্নান এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব সালাউদ্দিন স্যার, বর্তমান ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাহেব, চেয়ারম্যান অগ্রণী ব্যাংক ডক্টর জাহিদ বক্ত, যার প্রচুর লেখা আমরা মাঝে মধ্যে পড়ে থাকি, সুচিন্তিতের লেখাগুলো, আমার বড় ভাই এবং বাংলা অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের সাবেক চেয়ারম্যান আনিস ভাই, আমার সহকর্মী ইসলামী ব্যাংকের এমডি, বিআইবিএম এর ডিজি এবং স্নেহাস্পদ ডক্টর হাসান হাবিব, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এট দ্য সেম টাইম আমাকে একেবারেই প্রথমে বলার জন্য যে তুলে দেওয়া হলো তাতে একটু বিব্রত বোধ করছি, কারণ আমি ভেবেছিলাম এখানে অনেক যারা আছেন তাদের বক্তব্য শুনে হয়তো আমি কিছু একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। যাই হোক, তবুও ধন্যবাদ, যেহেতু আমাকে প্রথমে বলার সুযোগ দিয়েছেন। আমি খুব বেশি সময় নেব না। আমি একটা ব্যাপারে একটু প্রথমেই দৃষ্টি আকর্ষণ করি। যখন প্রথম কোভিডের আক্রমণ শুরু হয়, তখন যখন ফ্রন্টলাইন যারা কর্মীরা ছিলেন, তাদের মধ্যে ব্যাংকাররাও কিন্তু ফ্রন্টলাইন, একেবারে ফ্রন্টলাইনে ছিলেন, বিকজ ব্যাংক একদিনের জন্য বন্ধ থাকেনি, ব্যাংকের বিভিন্ন শাখা। কিন্তু এটি আজকে পরিতাপের বিষয় যে যখন জরুরি সেবা কর্মীদের মধ্যে কিন্তু ব্যাংকারদের নাম প্রথমে আসেনি, এটি পরে ব্যাংকার্স এবিবি এবং এনাদের বিভিন্ন দেন দরবার করার পরে ব্যাংক কর্মীদের নাম এসছে যে ফ্রন্টলাইন ওয়ার্কার্স কারা। তো তার জন্য আমি এবিবির একটা ভূমিকার কথা এখানে বলি, যেটা আমি ব্যাংকার হিসেবে, প্র্যাকটিসিং ব্যাংকার হিসেবে এটাকে আমি আই ওয়ান্টেড টু পয়েন্ট ইট হিয়ার। হয়তো ব্যাপারটা খুব স্বস্তিকর নয়, বাট আমি এটা মনে করি এজ এ ব্যাংকার এটা আমার বলা উচিত। করোনা পরবর্তী যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, সেটি এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে বিষয়টি হচ্ছে যে বর্তমান যে মন্দাবস্থা দেখা গেছে, সেটা 2006 কিংবা 2008 সেই সাবপ্রাইম মর্টগেজের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং সুদূর প্রসারী হবে বলে আমি মনে করছি, এবং সেটা আমার সাথে যারা বিজ্ঞজন আছেন তাদেরও দ্বিমত নেই যে এই সাবপ্রাইম মর্টগেজ পরবর্তী যে মন্দা দেখা দিয়েছিল বিশ্বে, এটি তার চেয়ে অনেক বড় হবে। এবং ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে যে খুব সিম্পল ইস্যু, কেনেশিয়ান মডেল যেটা আমরা করতাম, যে মানি ইনজেক্ট করে সাধারণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং তাদেরকে যাতে তারা বয়ান্ট থাকে অর্থনীতিতে, তাদের ক্রয় ক্ষমতা রেখে যাতে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখা যায়, সেটি হচ্ছে একেবারেই প্রাথমিক কর্ম। সেই কাজটি কিন্তু করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই কাজটি করার জন্য যেটা কেনেশিয়ান মডেল ছিল, যেটা সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্ক বৃদ্ধি করে সাধারণ মানুষকে কাজ কর্মে সম্পৃক্ত করে তাদের আয় বৃদ্ধি করা, সেটির ব্যাপারে হয়তো সরকারের কিছু চিন্তা ভাবনা আছে। তার সাথে একই সাথে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কিংবা এসএমই কিংবা শিল্প উদ্যোক্তা, তাদেরকে সচল রাখার জন্য ব্যাংকগুলোর মাধ্যমে একটা বিশাল প্রণোদনের প্যাকেজ ঘোষিত হয়েছে সরকারিভাবে, এবং তার মূল চালিকা শক্তি হচ্ছে ব্যাংকগুলো। এইখানে বিষয়টা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, কারণ অর্থনীতিকে সচল রাখার একটি বড় চ্যালেঞ্জ, এবং সেই অর্থনীতিকে সচল রাখার জন্য আবার ব্যাংকগুলোর যে ভূমিকা, সেটা কিন্তু আবার দ্বিতীয় চ্যালেঞ্জ। তার মানে এটা অনেকটা এরকম যে কুইনেন জ্বর সারাবে বটে, তবে কুইনেন সারাবে কে? বিষয়টা কিন্তু এরকম ব্যাংকগুলোর জন্য। যদি ডাইরেক্টেড লেন্ডিং হয়, মানে ব্যাংকগুলো যদি নির্বিচারে শুধুমাত্র প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় করার জন্য যদি শুধু ডিসবার্সমেন্ট দিয়ে থাকে, সেটির জন্য ব্যাংকগুলোর জন্য কিন্তু সামনে খুব বেশি সুখবর আসবে না। কারণ আমরা আমাদের যে খেলাপির সংস্কৃতির কথা যেটা বলি, সেটির আলোকে এবং তার অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি। কারণ অনেকের মধ্যে প্রথম দিকে এই ধারণা ছিল, যখন প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়, তখন অনেক ব্যবসায়ের মধ্যে এই ধারণা ছিল যে এটা হয়তো ফেরত দিতে হবে না। কিন্তু আমরা যখন ক্লিয়ার করলাম, বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্নভাবে যখন তারা ক্লিয়ার হলো যে এটা ফেরত দিতে হবে, এবং সেই ফেরত দেওয়ার মূল কর্মটি কিন্তু ব্যাংকেই করতে হবে। কারণ আমাদেরকে যে প্রণোদনার অর্থটি দেওয়া হচ্ছে,
সেটা একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমাদের থেকে সেন্ট্রাল ব্যাংক নিয়ে ফেলবে। মানে irrespective of whether we get back the money from the borrowers or not, আমাদেরকে ফেরত দিতে হবে। সুতরাং আমি বিভিন্ন সময় বলেছি, অবশ্যই আমাদের প্রধান কর্তব্য, আমরা সেটা চাই যে ব্যবসা বাণিজ্য সচল থাকুক এবং আমাদের মাধ্যমে যে প্রণোদনার যে প্যাকেজ ঘোষণার যে বিশাল কাজটি সরকার সদিচ্ছার পরিচয় দিয়েছেন, সেই সদিচ্ছার প্রতিফলন আমরা ঘটাতে চাইছি, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন কিন্তু আমাদের ঋণ গ্রহীতাদের দেখাতে হবে। কারণ আমি একটা সিম্পল কথা বলি, সেন্ট্রাল ব্যাংক যখন ঘোষণা করলো যে ইনস্টলমেন্ট না দিলেও চলবে, আমরা লক্ষ্য করলাম যে যারা দিতে পারেন তাদেরকে তারা ইনস্টলমেন্ট বন্ধ করে দিয়েছেন। আমাদের ব্যাংকে আমি একটা ব্যবস্থা চালু করলাম, যারা কর্মজীবী, যাদেরকে আমরা রিটেল লোন দিয়েছে, যারা স্যালারি পাচ্ছেন রেগুলার, তাদেরকে কেন বন্ধ করো, তারা কেন দেবেন না? আমরা এটা বলেছি, আপনি তো ব্যবসায়ী না, আপনি ক্ষতিগ্রস্ত না, আপনি কেন এই সুযোগটা নেবেন? আমরা তখন অ্যাডভান্স সবাইয়ের কাছে মেসেজ পাঠালাম, কমিউনিকেট করলাম যে যদি আপনার সক্ষমতা থাকে, যারা ব্যবসায়ী তারা দয়া করে ইনস্টলমেন্টটা চালিয়ে যান। বাংলাদেশ ব্যাংক যাই বলুক এটা বলেছেন, কিন্তু আপনি যদি দিতে পারেন দেন, তাহলে আপনি বাড়তি সুদের ভার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর যারা কর্মজীবী, যারা ফিক্সড ইনকাম গ্রুপ, তাদের তো এই সুযোগ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তারাও নিচ্ছেন। সুতরাং এই প্রবণতা থেকে আমার একটা আশঙ্কা, অ্যাজ এ ব্যাংকার, আমরা খেলাপি নিয়ে যেভাবে ফাইট করছি, আমার একটি আশঙ্কা, হয়তো এই যে প্রণোদনার অর্থটি আগামী বছরগুলোতে ব্যাংকগুলোর জন্য আর একটা বিশাল একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে, যদি তার যথাযথভাবে এটা ব্যবস্থা করা না যায় এবং সেটি বিতরণের সময় যদি ডিউ ডিলিজেন্স মেনটেন করা না যায়। এই ডিউ ডিলিজেন্স মেনটেন করতে গিয়ে আমাদের কিছু দেরি হচ্ছে, এটা ঠিক। কারণ আমরা যেভাবে প্রণোদনার অর্থ দিতে চাই, যে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে, কিন্তু একই সাথে আমাদেরকে ডিউ ডিলিজেন্স মেনটেন করারও কিন্তু দায়িত্বটা আমাদেরই বটে। এখানে একটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, এখানে অনেকেই নীতি নির্ধারকদের অনেকে আছেন, সেটি হচ্ছে একটু আগে যেটা কথা হচ্ছিল যে যারা বড় তাদের কিন্তু এটার অভিঘাতটা একটু দেরি করে লাগবে এবং তারা কিন্তু সবার আগে কিন্তু সামনে উঠতে পারবে। আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায়, খুব সিম্পল, আমরা সবাই জানি আমাদের ব্যাংকিং সেক্টরে মাল্টি ব্যাংক যারা করেন, যেসব বিশাল ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমেরেটস যারা আছে, তাদের একাধিক ব্যাংকে তাদের ফ্যাসিলিটিস আছে, ক্রেডিট ফ্যাসিলিটিস। সেই বিশাল কংগ্লোমেরেটস গুলো কিন্তু তাদের সব ব্যাংক থেকে কিন্তু প্রণোদনার অর্থ তারা নিতে পারছে এবং তারা যেহেতু বড়, তাদের মাসেলও অনেক স্ট্রং। সুতরাং বড়রা যেহেতু সবগুলো ব্যাংক থেকে তাদের প্রণোদনার অর্থ নিচ্ছেন, যারা এসএমই, যাদের সবচেয়ে বেশি দরকার, এসএমই এর মিডিয়াম এবং স্মল সেগমেন্ট যারা, তাদের কিন্তু এখানে অগ্রাধিকারটা কমে গিয়েছে। বিকজ বড়রা যেহেতু নিচ্ছেন, ছোটদেরও নিচ্ছেন, কিন্তু তারা ব্যাংককে কনভিন্স করা কিংবা ইমপ্রেস করা, ব্যাংকের ডিউ ডিলিজেন্সের পরীক্ষায় সবসময় যে উত্তরণ তাদের ঘটছে, সেটা কিন্তু সবসময় হচ্ছে না। সেই কারণে আমরা দেখতে পাই যে লার্জ যারা, তাদের প্রণোদনার অর্থ তারা কিন্তু সবাই তারা নিয়ে যেতে পেরেছেন, বিকজ তাদের কাছে ব্যাংকের কাছে অ্যাকসেপ্টেবিলিটি আছে, তাদের ডিউ ডিলিজেন্স মেনটেন করার জন্য ব্যাংকের যেসব টুলস আছে সেগুলো তাদের ব্যাপারে প্রয়োগ করা সম্ভব হচ্ছে, যেটি এসএমই কিংবা স্মলদের ব্যাপারে সবসময় সম্ভব হয়ে উঠছিল না। সেই কারণে যাদের বেশি প্রয়োজন তারা কিন্তু প্রণোদনার অর্থ কিন্তু তাদের লেস প্রায়োরিটি পাচ্ছে। এটা একটা বড় বিষয়, যেহেতু আমরা চাই সরকারের যে সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে যাদের বেশি প্রয়োজন চলতি মূলধনের জন্য কিংবা ব্যবসাকে চালু রাখার জন্য, তাদের প্রায়োরিটি কিন্তু কমে যাচ্ছে। এই জিনিসটা আমার মনে লক্ষ্য রাখা উচিত এবং সেই জন্য যদি নতুনভাবে প্রণোদনার ফার্দার কোনো কিছু হয়, তার জন্য নীতিমালাটা ওইভাবে করা যে যাতে যাদের বেশি প্রয়োজন তারা অগ্রাধিকার পান। সুতরাং এই বিষয়গুলো এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিকজ অর্থনীতির কথা ভাবার জন্য এখন অনেকে আছেন, সবাই আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা পাবো, কিন্তু ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো আমরা ফেস করতে পারি আমাদের সামনে যেগুলো চ্যালেঞ্জ হয়ে আসতে পারে, বিকজ আমরা অলরেডি চ্যালেঞ্জ, কিন্তু ব্যাংকগুলো অলরেডি চ্যালেঞ্জ বিকজ অফ এ ভেরি হাই অ্যালার্মিং রেট অফ এনপিএল। সুতরাং 21 সাল পরবর্তী সময়ে যদি করোনার অভিঘাত থেকে আমরা মুক্ত হতেও পারি, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই যে প্রণোদনার বিশাল অর্থ আদায় করে ঘরে ফিরিয়ে আনা, সরকারকে ফিরিয়ে দেওয়া, এই কাজটি ব্যাংকগুলোর জন্য সবসময় একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে। এটুকুই আপাতত আমার বক্তব্য। যদি পরে কোনো সাপ্লিমেন্টারি জিনিস হয়, আই এম অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিবডি।
হ্যাঁ, ধন্যবাদ ফারুক মঈনুদ্দিনকে তার সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য। তো আমি এখন আনিসে খান, সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ। ধন্যবাদ জনাব হানিফ মাহমুদ, সম্পাদক বণিক বার্তা, আমার একজন প্রিয় হ্যালো, মন্ত্রী। চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ। ধন্যবাদ জনাব হানিফ মাহমুদ, আমার একজন প্রিয় মন্ত্রী মহোদয় জনাব এম এ মান্নান এমপি, আমার ইন্সপিরেশনাল ফর্মার গভর্নর জনাব সালাউদ্দিন সাহেব, তারপরে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাহেব, খুব খুশি হয়েছি, আপনাকে মোবারকবাদ অলরেডি জানিয়েছি, আবার জানাচ্ছি আপনাকে অনেক শুভেচ্ছা, সুন্দর কাজ করার জন্য, ভবিষ্যৎ 4 বছরের অধিক সময় হবে আপনার। তারপরে রয়েছেন এখানে অগ্রণী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের প্রফেসর সাহেব জায়েদ বাগ সাহেব, তারপরে জনাব আখতারুজ্জামান সাহেব, আমার খুব বন্ধু সুলভ একজন ব্যক্তিত্ব। তারপরে আমার ভাই আছেন এখানে, ছোট ভাই ফারুক মঈনুদ্দিন, খুব প্রিয় চমৎকার লেখক সে। অফকোর্স মাহবুব ভাই, খুব প্রিয় একজন নেতা, সবচেয়ে বড় ব্যাংকের, আমি জানি উনি যখন কোথাও যায় ওনাকে কীভাবে লোকজন ওনার দিকে তাকিয়ে থাকেন, উনি একজন মডেল। তারপরে এখানে আরও আছেন বণিক বার্তার আদনান, সৌম্য সরকার, মুসামি, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আপনাদেরকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমিও খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, কারণ আমাদের এখানে খুব জাদরেল ব্যক্তিত্ব আছেন, ইকোনমিস্ট আছেন। তো আমি কিছু প্র্যাকটিক্যাল পয়েন্টস থেকে কিছু কথা বলবো এখানে। সেটা হলো যে আমরা এখন, আপনারা সবাই জানেন যে কোভিড-19-এর সেকেন্ড ওয়েভে আছি, এবং আমি দেখিনি কোনো দেশের কোনো সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে যেভাবে আমাদের সারাক্ষণ উনি আমাদের সতর্ক করছেন সেকেন্ড ওয়েভ সম্বন্ধে এবং মাস্ক পরার ব্যাপারে, উনি নিজেও সতর্কতা অবলম্বন করছেন, উনি একজন মডেল। তো আমরা ভয় করি যে একটা থার্ড ওয়েভ, কারণ কখন ভ্যাকসিনটা বাংলাদেশে আসে, কিভাবে ডিস্ট্রিবিউট করবে, সেটা একটা প্রবলেম। এখানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা পয়েন্ট তুলব, যে কদিন আগে পড়েছি, যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার্স আছে, আপনার ইনোকুলেশন বাহিনী যেটা আছে বাংলাদেশে, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় এদের। তো আমাদের যে ইপিআই আছে, এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, পোলিও, যেটা আমরা অনেক সাকসেস অ্যাচিভ করেছি, তো তাদেরকে আমাদের ব্যবহার করতে হবে। তারা নাকি অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ওনার ধর্মঘট করছে, অনেক দাবি দেওয়া, অনেক কাজে আসছে না। তো এইটা বড় সমস্যা ভ্যাকসিনের ব্যাপারে। তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব, ওনার সহকর্মী আপনার হেলথ মিনিস্টার রয়েছেন, ওনার যদি এটা সলভ করতে পারেন যত তাড়াতাড়ি ভালো, কারণ ভ্যাকসিনগুলো চলে আসলে ডিস্ট্রিবিউট করতে হবে। অলরেডি ইউরোপে আমরা ছবি দেখছি, বিবিসিতে ছবি দেখছি, আপনার শুরু হয়ে গেছে ইংল্যান্ডে। আমাদের এখানে খুব দরকার থার্ড ওয়েভটা অ্যাভয়েড করার জন্য, ফিউচার ইকোনমিক ব্রেক করার জন্য। তা আমরা সবাই আছে এখন নিউ নর্মাল, সবাই বলে মার্চ থেকে নতুন নর্মালে চলে আসছে, এটাই এভাবে চলতে হবে। আমরা আগের যে নর্মালটা ছিল সেটা ফিরে যাবো কি নাকি আমরা কেউ জানি না। তো আমি ব্যাংকিং খাত সম্বন্ধে এটুকু বলবো যে ফারুক মঈনুদ্দিন সাহেব বলেছেন দ্যাট ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসাবে ব্যাংকারদের গণ্য করা হয় না। এটা আমিও দুঃখিত, কারণ আমি জানি যে ব্যাংক ব্রাঞ্চেসে সবসময় কেশিয়াররা তারপর ক্যাশ অফিসাররা, ফ্রন্টলাইন অফিসাররা সবসময় গেছে, এবং এর মধ্যে বেশ অনেক ব্যাংকার মারা গেছেন, এখনও মারা যাচ্ছেন। তো তাদেরকে রিকগনাইজ করা হয় না। আমি মনে করি যে সরকার ওনাদের রিকগনাইজ করা উচিত জাতীয়ভাবে, থ্রু এনকারেজ দি ব্যাংকার্স, কারণ যে বলেছে কোনোদিনই একদিনের জন্য ব্যাংক বন্ধ হয়নি। তারপরে ডিজিটাল মিনস, সেটা আমাদের ব্যাংকগুলো এগিয়েছিল, কিন্তু এটার জন্য একটা ট্রিগার হলো, একটা ব্লেসিং ইন ডিসগাইজ। তারা তাদের ডিজিটাল ব্যাংকিংটা আরও উন্নত করলো, আর সামনে আরও উন্নত করবে আমি জানি। এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সবাই এখন ব্যবহার করছি, ফোন ব্যাংকিং ব্যবহার করছি, এটা খুব ইম্পর্টেন্ট। আর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্টারনেট অফ থিংস যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাডপ্ট করতে হবে। আমাদের ইউথফুল মিনিস্টার আছেন পলক সাহেব, উনি অনেক কাজ করেন, উনাকে এদিকেও চিন্তা করতে হবে যে হোয়াট সাপোর্ট উনি দিতে পারেন টু ব্যাংকিং সেক্টর। যদিও ব্যাংকিং সেক্টরের অনেক ক্যাপাসিটি নিজেরই আছে, বাট এখানে ডাইনামিজম দরকার এবং বোর্ডের সদিচ্ছা দরকার টু স্পেন্ড দ্যাট মানি অন টেকনোলজি। প্লাস এই ধরনের ক্রাইসিস সিচুয়েশন অলওয়েজ আরেকটা জিনিস আমরা খবরের কাগজে দেখছি, সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাটাকস হয় অনেক। তো আমার এক খুব ঘনিষ্ঠ একজন সাইবার অ্যাটাকের শিকার হয়েছেন কদিন আগে, বেশ কিছু টাকা হারিয়ে ফেলেছেন এবং মিথ্যা কথা বলেছেন, যেটা একটা খুব ভালো একটা আপনার এখন ভিডিও দেখাচ্ছে আপনার টেলিভিশনে, আপনার বিকাশ সম্বন্ধে যে বলে যে হ্যাঁ আপনার কোডটা বলেন। তো এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং সে অনেক টাকা হারিয়েছে। তো আমাদের সবাইকে সতর্ক করতে হবে এবং ব্যাংকগুলো যেন আর কোনো টাকা পয়সা না হারায়। তো আমাদের এইসব ব্যাপারে খুব আমাদের সতর্ক থাকতে হবে। তো রিসেশনের কথা যেটা বলা হচ্ছে, যে মন্দা, তো পৃথিবীব্যাপী মন্দা চলছে, কিন্তু আমাদের দেশ সবসময় রেজিলিয়েন্ট, আমরা ডিজাস্টার হ্যান্ডেল করতে পারি অনেক ভালো। যখন সাইক্লোন আমফান হয় আমাদের খুব অল্প সংখ্যক লোক মারা যায়,
অল্প সংখ্যক গবাদি পশু গতবার মারা গেছে, কিন্তু আমেরিকাতে সাইক্লোন হলে ওরা কোনো ডিজাস্টার রেজিলিয়েন্স নেই, ওদের অনেক বেশি মারা যায়, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আমি মনে করি আমাদের যে ডিজাস্টার এটা আসলো, এই যে করোনা, আমরা এটা পারতে পারবো, কারণ আমরা সেই সাইনগুলো দেখাচ্ছি। আমাদের যে জিডিপি গ্রোথ রেট এখনো 5+ আছে, যেখানে অন্যান্য দেশের 7-8% নেগেটিভ হয়ে গেছে, এটা আমাদের রেজিলিয়েন্সের কথা বলে, চমৎকার লিডারশিপের কথা বলে আমাদের গভর্নমেন্টের, আমাদের প্রধানমন্ত্রী। তো আমরা এটা করে যেতে হবে, এবং আমি তাকিয়ে আছি এই মাসে তো আমাদের কনসালটেশনের মান্থ ফর দি মনিটারি পলিসি, এটা কোভিড এর আন্ডারে সেকেন্ড মনিটারি পলিসি হবে। আমি জানি যে কাজী সাইদুর রহমান সাহেব এখানে আছেন, দি গভর্নর জনাব ফজলে কবির সহ, ওনারা একটা প্রণয়ন করবেন থিঙ্কিং অফ দ্য নেক্সট 6 মান্থস, কারণ নেক্সট 6 মান্থস খুব সিগনিফিকেন্ট হতে পারে। আমার কাছে মনে হয় যে ড্রামেটিক হতে পারে। দ্য yield curve on anything may go up and down depending on the success of the immunization program, কিভাবে হয় না হয়। প্লাস বিদেশের সঙ্গে যদি খুলে দেয় সব কিছু, বিদেশ থেকে কিন্তু আবার লোকজন এখানে আসলে আবার ছড়াতে পারে, সে একটা প্রবলেম কিন্তু আছে। খুলতেও হচ্ছে, নাও খুলতে হচ্ছে। এখন প্রশ্ন হয়ে গেছে লাইভস ভার্সেস লাইভলিহুড, কি করবে এখন আমাদের দেশের 3 কোটি লোক অ্যাটলিস্ট আপনার দিন আনি দিন খায়, না হলে তো ওদের না খেয়ে চললে তো সোশ্যাল প্রবলেম হয়ে যাবে, বাড়িতে অ্যাটাক হয়ে যাবে। আমরা তো এটা চাই না। এই জন্য তো আমাদের হকাররা আবার রাস্তায় ফিরে এসছে, রিক্সাওয়ালারা রিক্সা চালাচ্ছে, সব পাড়ায় সব লোকজন ঘুরছে। সেটা আমাদের খুব ভীষণভাবে ইনফর্মাল ইকোনমির জন্য আমাদের জিডিপি গ্রোথের ডাইরেক্ট কন্ট্রিবিউশন আমাদের ভীষণ ওদেরভাবে দরকার। ব্যাংকিং সেক্টর, যেটা ফারুক মনির সাহেব বলেছেন, আহসান হাবিব সাহেব বলেছেন রিগার্ডিং দ্য এনপিএল, হ্যাঁ আমাদের ব্যাঙ্কগুলো আমি বলবো যে এখনও রেসিলিয়েন্ট, কিন্তু এনপিএল যে এখন বিকজ অফ দ্য স্পেশাল মেজার্স গোনা হচ্ছে না, ডেফিনেটলি একটা ডেঞ্জারাস জিনিস। এবং ভবিষ্যতে যখন নর্মালভাবে গণনা করতে হবে, তখন কিন্তু ব্যাংকের বিরাট ইম্প্যাক্ট হবে অন দ্য ক্যাপিটালিং হবে, প্রভিশনিংয়ে হবে এবং প্রফিটে হবে, এবং ট্যাক্সও দিতে হবে, কারণ প্রভিশন আপনারা জানেন ইজ অলসো ট্যাক্স, ইটস এ ডাবল ভ্যামি ফর ব্যাংকস। একটা হলো প্রফিট লস হচ্ছে, আর একটা হচ্ছে ট্যাক্স। এটা আমরা অনেক দীর্ঘদিন এটা নিয়ে আমরা অনেক কোর্ট কেসও করেছি, কিন্তু আমরা কোনোদিন জিতিনি। এটা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে যে প্রভিশন ওভার ট্যাক্সড হয়। সো এইটার জন্য ব্যাংকিং সেক্টর আরও ক্রিপলড হয়ে যায়। তো এটা যদি হয় তাহলে ব্যাংকিং সেক্টরের প্রফিট হবে না, কিন্তু ট্যাক্স ঠিকই দেবে, তখন ক্যাপিটাল কমে যাবে, তখন ডিভিডেন্ড দিতে পারবে না, কিন্তু এটা শেয়ার মার্কেটেও আপনার ইম্প্যাক্ট হয়ে যাবে, শেয়ার মার্কেটের ইন্ডেক্সও কমে যাবে, যেটা আমরা কাম্য না। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, জনাব ফজলুর রহমান সাহেব আছেন, যখন আমরা ইনসেন্টিভসগুলো বা স্পেশাল মেজার্সগুলো তুলে নেবো, এটা কিন্তু ফেজ আউট করতে হবে থ্রু দ্য ইয়ার। একসাথে আপনি 31 মার্চ করবেন না বা 30 জুনও করবেন না, আস্তে আস্তে ফেজ আউট করে থ্রু আউট দ্য হোল ইয়ার যেন ব্যাংকসরা এই শকটা ওরা নিতে পারে, এটা আমি ভীষণভাবে আমি মনে করি। আর ক্রেডিট ডেলিভারি সিস্টেম সঙ্গে বলা হয়েছে অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অফ ব্যাংকস, আমরা আসি এখন। So capacity of banks is wearing thin because there are too many banks. 61st bank has now been আপনার licensed, আরও একটা ব্যাংক আসবে, তো এটা বেশি স্প্রেড হয়ে যাচ্ছে। আমাদের চিন্তা করতে হবে 61 চিফ রিস্ক অফিসার আছে কিনা ফর ব্যাংকস, চিফ ফাইন্যান্স অফিসার আছে কিনা, চিফ ক্রেডিট অফিসার আছে কিনা, চিফ টেকনোলজি অফিসার আছে কিনা, চিফ সিকিউরিটি অফিসার আছে কিনা, বিসাইড সিও তো আছেই অন দ্য টপ। তো প্রত্যেকটা ব্যাংকে এক্সপিরিয়েন্স প্রফেশনাল লাগবে, যারা এক্সপিরিয়েন্স এবং এডুকেশন এবং ট্রেনিং নিয়েছে, সেই ছাড়া এসব জবে কোনোভাবে ওদের বসানো যায় না। সেই জন্য এটা আমাদের দেখতে হবে, কারণ ব্যাংকগুলো দে ল্যাক in the capacity to analyze these credits and for organizing the credit documentation and the delivery. এটা কিন্তু একটা বিরাট প্রবলেম। এখন লিকুইডিটি ইজ নট এ প্রবলেম, যদিও লোকজন যেটা ফারুক বলেছেন যে অনেকে টাকা দিচ্ছে না, বাট তারপরে তো আমাদের ভীষণভাবে এখন এক্সেস লিকুইডিটি আছে, এগেইন উইচ আমি অলসো ইমপ্রুভড এনবিআর। তো আমরা এটা যেটা হয়েছে, আমি একটা এক্সাম্পল দিই। আগে হয়েছিল 1929-এ, যেটা কোল্যাপস করে যাচ্ছিল পুরো ওয়ার্ল্ড ইকোনমি, স্পেশালি আমেরিকাতে। খাবার ছিল না ওদের, কি কষ্ট করেছে। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কি অবস্থা হয়েছিল সারা পৃথিবীতে, তাদেরও খাবার ছিল না, হিটিং অয়েল ছিল না, অনেক কিছু ছিল না ঠান্ডার দিনে ঠান্ডার দেশগুলোতে। তারপরে আসলো আপনার 1997-98-এর এশিয়ান ক্রাইসিস। তারপরে আসলো আপনার 2007 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস উইথ ডেরিভেটিভস অ্যান্ড অল দিস আদার প্রোডাক্টস। আমরা এগুলো সব সয়ে এখানে আসছি, কিন্তু এখন যে ক্রাইসিসটা এসছে সবাই ফাইট করছে, কিন্তু লং টার্ম এফেক্টস থাকবে। লাইক আমাদের গার্মেন্টস ব্যবসার যে এফেক্টটা আসছে, এই যে সেকেন্ড ওয়েভ আবার আসাতে আমাদের এখানে অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। কালকে আমার ব্রাদার ইন ল এসছিলেন ভাষায়, তারপরে সে যেটা জানালো সেটা হলো যে সেই গার্মেন্টস বিজনেসে অনেকগুলো অর্ডার তার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে তার আইডেল ক্যাপাসিটি, কিন্তু ওদিক দিয়ে তার ওয়ার্কারদের তাকে পে করতে হবে, না হলে ওয়ার্কাররা সোশ্যাল আনরেস্টে চলে যাবে, তারা ধর্ণা দেবে, রাস্তা ব্লক করবে, অ্যান্ড ইট ইজ নট গুড এগেইন ফর সোশ্যাল ওয়েলফেয়ার আমাদের দেশের জন্য। তো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট
দ্যাট আমরা এই যে ক্রাইসিসটা চলছে সেটার ইম্প্যাক্টটা যেন আমরা শক হিসাবে আমরা গ্রহণ করার ক্ষমতা অর্জন করি। ব্যাংকসরও মধ্যে আপনার ট্রেনিং চালিয়ে যেতে হবে, যেটা রিমোট হোক, জুম হোক, যেভাবেই হোক। আমি বলবো ফারুক মাহিউদ্দিনের সাথে আর মাহবুব ভাই আছেন অ্যাক্টিভ লাইনে, দে উইল ট্রেন দেয়ার ওয়ার্কার্স, দেয়ার পিপল, দেয়ার অফিসিয়ালস তাদের এইসব কাজের মধ্যে। এবং আরেকটা জিনিস আমি এখানে উপদেশ রাখবো, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে আন্ডার দ্য কোর রিস্ক গাইডলাইন্স অফ বাংলাদেশ ব্যাংক, 5 কোর রিস্ক, দ্যাট ইজ কোর রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। সেই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি যেন সচল হয়। প্রত্যেক মাসে আমার মনে হয় 3 মাসে একটা মিটিং করার নিয়ম আছে, একটার বদলে 2-3টা মিটিং রেগুলারলি করা উচিত, অ্যানালিসিস করা উচিত, নিজেকে জানা উচিত, নিজের ব্যাংককে জানা উচিত, নিজের ব্যালেন্স শিটকে প্রত্যেক মাসে জানা উচিত যে আমার কত ইমপ্রুভ করেছে, কত খারাপ হয়েছে। ওইভাবে অ্যালং উইথ দ্য বোর্ড অ্যান্ড উইথ ফুল ট্রান্সপারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড মিলে সামনের পথ তারা এগিয়ে যেতে পারে, উইথ অলসো প্রপার ইনফরমেশন টু দ্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক যেন শক না খায় ওই ব্যাংকে হঠাৎ করে একটা প্রবলেম হয়ে গেল। তো আমি আমার বক্তব্য আমার এই পর্যায়ে, কারণ অনেক বক্তা আছেন, তাদের মূল্যবান কথা আমিও শুনতে চাই। তো আমি আমার এখানে রাখছি, যদি আমার কোনো পয়েন্ট থাকে, অন্যান্য কোনো ডিসকাশন যদি আসে, আমি আবার রিকোয়েস্ট করবো টাইমের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য। জি, ধন্যবাদ আনিসে খান। সবাই বলছিলেন যে বাংলাদেশের ইকোনমির রেজিলিয়েন্সের কথা এবং এই মন্দার মধ্যে ক্যাশ ইনজেক্টের কথা সবাই বলছিলেন যে কনভেনশনাল। তো আমরা একদিন খবরের মানুষ হিসেবে অনেকটা শুনি, সেটা হলো যে প্রচুর ক্যাশ ইনজেক্ট হয়েছে ইকোনমিতে, কিন্তু আমাদের যে দেশজ অর্থনীতির যে চাহিদা ওইভাবে বাড়ছে না, আমাদের ইম্পোর্টটা ওইভাবে পিক করছে না। তো আমি ডক্টর জায়েদ বককে একটু বলবো যে উনি বাংলাদেশের রিনাউন্ড যে সমস্ত ইকোনমিস্ট করছে, ঠিক আছে, কিন্তু চাহিদা বাড়ানো, জব মার্কেটটাকে আবার একটু ভাইব্রেন্ট করা, যাতে মানুষ চাকরি পায়, মানুষের ইনকাম বাড়ে, এসব বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। ডক্টর ধন্যবাদ হানিফ মাহমুদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী, উপস্থিত সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং আজকের কিনোট স্পিকার এবং অন্যান্য যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বিষয়বস্তু হচ্ছে যে ব্যাংকিং সেক্টর যে চ্যালেঞ্জটা ফেস করছে, এমনি টাইটেলে বলা আছে কোভিড-19 অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়টা, বাট দেওয়ান হানিফ মাহমুদের কথা থেকে কিউ ধরে আমি যেটা প্রথমে বলার চেষ্টা করব, সেটা হলো কোভিড-19 পার্সে স্টিমুলাস প্যাকেজে যাওয়ার আগে অর্থনীতির উপর অভিজ্ঞতা কি এবং আমাদের বাস্তবতাটা কি। তো আমি বলবো এখানে কোভিড-19 ব্যাপারে যে আশঙ্কাগুলো করা হয়েছিল অর্থনীতির ব্যাপারে এবং ব্যাংকিং খাতে, আমি বলবো প্রায় প্রতিটা খাতেই দেখা যাচ্ছে যে আশঙ্কাগুলো অমূলক ছিল। যেমন ধরেন প্রথমে বলা হয়েছিল যে আমানত কমে যাবে, কারণ লোকজন সেভিংস ভেঙে তাদের যেহেতু আয় রোজগার কমে গেছে, দে উইল ড্র ডাউন দেয়ার সেভিংস এবং তারপরে আমানত কমে যাবে। বাস্তবতা হচ্ছে আজকে উই হ্যাভ সারপ্লাস ডিপোজিট। আমার ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি হচ্ছে গত 11 মাসে 27%। সুতরাং ওই আশঙ্কাটা অমূলক প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে বহির্বাণিজ্য স্থবিরতা আসবে, তার ফলে আমদানি রপ্তানি কমে যাবে। সেটাও আমি বলবো অনেকাংশ অমূলক। আমদানি অবশ্যই প্রবৃদ্ধি কমেছে বা অ্যাবসলিউট অ্যামাউন্টেও কিছুটা কমেছে, বাট আশঙ্কামূলক ভাবে না। একই ব্যাপার রপ্তানি, আমরা দেখেছি যে বিশ্ব অর্থনীতিতে আমাদের যেমন ধরেন রপ্তানির একটা বড় অংশ রেডিমেড গার্মেন্টস এবং সীমিত কিছু মার্কেটে, যেগুলো কোভিড এফেক্টেড হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ থিংস হ্যাভ টার্নড অ্যারাউন্ড এন্ড দেয়ার হ্যাভ বিন ইমপ্রুভমেন্টস। আমি জাস্ট আমার ব্যাংকের ফিগারগুলো বলবো যে আমাদের যেমন আপনার আমদানি, যেখানে নভেম্বর ইয়েতে আপনার 27,019 কোটি টাকার মতো ছিল আমদানিতে অর্থায়ন, সেটা 2020 নভেম্বরে কমেছে, কিন্তু অত বেশি কমে নাই, 21,000 কোটি টাকার মতো। রপ্তানি 2019 যেখানে ছিল 9,580 কোটি টাকার মতো, সেটা কমে 9,335 কোটি টাকা। সুতরাং there has been slowing down, but not to the extent to get মানে প্যানিক হওয়ার মতো কিছু না। আর রেমিটেন্সে তো
একেবারে মানে হয়ে যাওয়ার মতো, আশ্চর্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, যেখানে আশঙ্কা করা হয়েছিল যে রেমিটেন্স সাংঘাতিকভাবে কমে আসবে। সেখানে আমরা ইভেন আমার ব্যাংকের রেমিটেন্সের প্রবৃদ্ধি হচ্ছে 39%, শতকরা 39%. Between November 19 and November 2020, remittance earning is 39%. And we are মানে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন আমানতের ব্যাপারে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা ইনকাম লেভেলের উপরে কনজাম্পশন কার্টিলড হয়েছে এবং যার ফলে সেই জিনিসগুলো সঞ্চয়ে থেকে গেছে। অন্যদিকে নিম্ন আয়ের লোকজন, তাদের আয় কমে যাওয়ার কারণে তাদের আবার সঞ্চয় ডিপ্লিটেড হয়েছে। বাট অন দি হোল, ইন দি মিন টাইম ধরেন রেমিটেন্স বাড়ার পিছনে সরকারের যে উদ্যোগটা 2%, এটা সাংঘাতিকভাবে ফলপ্রসূ হয়েছে এবং কোভিডের কারণেও বিদেশে যারা অবস্থানরত আছেন তারা দেশে তাদের আত্মীয় স্বজনের আর্থিক অবস্থা অনুধাবন করে তারা রেমিটেন্স বাড়িয়েছেন এবং বিশেষ করে 2%-এর যে সাংঘাতিক পজিটিভ ইম্প্যাক্টটা হয়েছে সেটা হলো যে ইললিগ্যাল হুন্ডি চ্যানেল থেকে একটা সাবস্টেনশিয়াল অংশ রেমিটেন্স লিগ্যাল চ্যানেলে চলে আসছে এবং এটারও ইম্প্যাক্ট আমরা দেখছি এটা আসার পরে এখানে ব্যাংক ডিপোজিটের উপরেও সেটার একটা ইম্প্যাক্ট হচ্ছে। যেটার ব্যাপারে আমি হয়তো অনেকের সাথে বা অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন, সেটা হচ্ছে যে সাধারণভাবে এক্সপেকটেশনটা হচ্ছে যে এই কারণে অর্থনৈতিক স্থবিরতার কারণে বিনিয়োগ পরিস্থিতি খুব ব্রাইট না এবং তার ফলে দিস ইজ অ্যানাদার রিজন ওয়াই ব্যাংকস আর সিটিং অন আইডল ক্যাশ বলা হচ্ছে। আমার অভিজ্ঞতাটুকু কিন্তু ভিন্ন এবং আমার কনক্লুশনস আর ডিফারেন্ট। আমি মনে করি যে হ্যাঁ, অন্য ইন্ডিকেটরের মতো এখানেও স্লাগিশনেস আছে, স্লেকিনিং আছে, বাট প্যানিক হওয়ার মতো কিছু নাই, কনসার্ন হওয়ার মতো কিছু নাই এবং আমি মনে করি না দ্যাট ইজ দি মেইন ফিচার অফ দি কারেন্ট ক্রাইসিস, যে একটা বড় ধরনের স্ট্যাগনেশন আমাদের বিনিয়োগ পরিস্থিতিতে এক্সিস্ট করতেছে। ওয়ান্স এগেইন আমি আমার ব্যাংকের নাম্বারস গুলো উল্লেখ করব। বিটুইন নভেম্বর 19 and November 20 আমার ঋণ ও অগ্রিম বেড়েছে 13%, even under the current circumstances. Then why is it that even bankers are saying যে তারা যথেষ্ট বিনিয়োগের বা ঋণ অগ্রিমের সুযোগ পাচ্ছে না? I think that has to do with the fact that আমাদের ধরেন অর্থনীতিতে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো একটা বড় ভূমিকা রাখে এবং গিভেন দ্যাট এখনকার কারেন্ট সুদের হার সিলিং এর কনটেক্সটে তারা অনেক বেশি এবং অবভিয়াসলি কোভিড-19 এর কারণেও তারা অনেক বেশি কশাসলি লেন্ডিং করছে এবং তাদের সেই কশাস লেন্ডিং এর কারণে আমি মনে করি যে বেসরকারি খাতে ঋণ প্রবাহটা সংকুচিত হয়েছে। যেমন আমি যদি 13% বর্তমান অবস্থায় 13% প্রবৃদ্ধি ঋণ অগ্রিমে অগ্রণী ব্যাংকে পেয়ে থাকি, দেন মানে why would I say যে বড় ধরনের একটা স্লাগিশনেস আছে বিনিয়োগে। এবং আমি প্রতিদিনই 5টা-7টা মানে প্রতি বোর্ড মিটিং এ এই ধরনের ঋণ প্রস্তাব পাই, যেখানে একটা এসএমই এন্টারপ্রাইজ হয়তো একটা ব্যাংকে তার 1 কোটি টাকা লিমিট ছিল, সে 1.5 কোটি টাকা চাচ্ছে, সেই ব্যাংক তাকে দিচ্ছে না বা দিতে পারছে না, সেজন্য ইভেন মানে ফেসিং দি কস্ট অফ শিফটিং টু এ নিউ ব্যাংক তারা চলে আসতে যাচ্ছে আমাদের কাছে। এরকম 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 10 কোটি টাকা এরকম আমরা অহরহ পাচ্ছি, প্রায় প্রতিটা বোর্ড মিটিং এ এই ধরনের কেসগুলো পাচ্ছি। সুতরাং সেদিক থেকে আমি বলতে চাচ্ছি যে কোভিড-19 কাঠামোগত কোনো বড় সমস্যা সৃষ্টি করে নাই বাংলাদেশে বা গ্লোবাল অর্থনীতিতে। ওভার এন্ড অ্যাবাভ বাংলাদেশের সরকারের যে সময়োচিত পদক্ষেপ এবং একই সাথে বাংলাদেশের যে অর্থনীতির যে রেজিলিয়েন্স, ইনহেরেন্ট রেজিলিয়েন্স আছে, সেটা উই আর সিইং ইজ লেইং আউট টাইম এন্ড এগেইন। এবং দেখেন মানে সামান্য একটু ইমপ্রুভমেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে কক্সবাজারে গিয়ে পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না, হোটেলে সিট পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের মন মানসিকতায় সেই রেজিলিয়েন্সটা আছে। সো উই ট্রাই টু স্টেজ দ্য কাম ব্যাক ভেরি কুইকলি এবং সেদিক থেকে আমাদের ব্যবসায়ীরা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন। তারা কিন্তু যতটা আশঙ্কা করা হচ্ছে যে তারা
টোটালি একটা ওয়েট এন্ড সি পলিসি নিয়েছেন তা না, আমি বরং বলবো ওয়েট এন্ড সি পলিসি ব্যাংকিং সেক্টর নিয়েছে। তারা প্রস্তাব নিয়ে আসছেন, তারা বিনিয়োগ করতে চাচ্ছেন, কারণ তারা জানেন ডাউন দি লাইন থিংস আর গোয়িং টু চেঞ্জ। এখন তো আবার ভ্যাকসিনের একটা আশা সঞ্চার হয়েছে, সো থিংস আর গোয়িং টু ব্রাইটেন আপ এন্ড ইমপ্রুভ। সুতরাং সেদিক থেকে তারা এখনই কিছুটা বিনিয়োগটা এগিয়ে রেখে সেই প্রস্তুতিটা নিতে চান, কিন্তু সেখানে তারা কিন্তু সেই রেসপন্সটা ব্যাংকিং সেক্টর থেকে পাচ্ছেন না। আমরা কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকে আমরা বিভিন্ন রকমের বিনিয়োগ প্রস্তাব পাচ্ছি, স্টার্টিং ফ্রম পাওয়ার প্রজেক্টস টু ইভেন আপনার রিক্রিয়েশনাল রিসোর্ট এগুলো সবকিছুতে। এমনিতে হয়তো ভাবা যেতে পারে যে এখন তো স্থবিরতা চলছে, why are people interested? Because they can see that down the line things are going to improve. এবং এই যে একটা অপটিমিজম যেটা বর্তমান সরকার আমাদের দেশের জনসাধারণের অর্থনীতির ভিতরে ইনস্টিল করতে পেরেছে, আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি স্ট্রং এলিমেন্ট ইন দি পটেনশিয়াল কুইক রিভাইভাল অফ দি ইকোনমি। তো এটা গেল যে কোভিড-19 এর অভিজ্ঞতার ব্যাপারে। নাও কামিং অন টু দি স্টিমুলাস প্যাকেজ, আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে বাস্তবায়নের দিক থেকে ব্যাংকিং সেক্টর যে চ্যালেঞ্জগুলা, আর তারপরে বাস্তবায়নের পরে ব্যাংকিং সেক্টর যে পটেনশিয়ালি যে চ্যালেঞ্জগুলার ফেস করার আশঙ্কা করা হচ্ছে। বাস্তবায়নের দিক থেকে যে জিনিসগুলো আলোচনায় খুব বেশি আসে নাই, দিজ আর নাট বোল্টস ইস্যুস, এবং আমি যেহেতু ইনভলভড আছি সেই জন্য আমি আই উড লাইক টু শেয়ার দেম উইথ ইউ। প্রথমে হচ্ছে বুঝতে হবে যে দিস হোল স্টিমুলাস প্যাকেজ বিজনেস ইজ an intervention, a targeted and আপনার purposive intervention. So of necessity, it has to be implemented within a flexible framework. আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। মনে করেন একটা প্রতিষ্ঠান তার পর্যাপ্ত জামানত আছে, তার পাস্ট পারফরমেন্স ভালো, ট্র্যাক রেকর্ড ভালো, এখন কোভিড এর কারণে সে এফেক্টেড হয়েছে এবং আপনি তাকে সেই স্টিমুলাস প্যাকেজের সেই সাপোর্টটা দেবেন এবং তার পর্যাপ্ত জামানত আছে ইভেন টু কভার ইওর স্টিমুলাস ফাইন্যান্সিং। হোয়াট ইজ দি প্র্যাকটিক্যাল প্রবলেম? আপনার আইন বলছে যে এই জামানতটা আপনি যখন এডিশনাল ফান্ডিং করছেন সেটাও অন্তর্ভুক্ত করতে হবে বন্ধকিতে নতুন করে রেজিস্ট্রেশন করে। Now there is absolutely no situation existing to comply with that requirement. কারণ আপনার মার্চ এপ্রিল মাসে আপনার কোর্ট কাছারি বসছে না, আপনার রেজিস্ট্রেশন অফিস বন্ধ, অথচ আপনাকে ফান্ডিং করতে হবে। How do you do it? You have to go around that problem somehow. যেটা ব্যাংকিং সেক্টর করেছেন সেটা হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে একটা লিখিত, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং আইনের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য না। So you run the risk down the line এটা আপনার একটা ব্যাকলেশ আসতে পারে, বাট ইউ হ্যাভ নো চয়েস, কারণ আপনার সরকারের এটা নীতি এবং কারেক্ট নীতি যে এই স্টিমুলাস প্যাকেজের ইন্টারভেনশনটা করতে হবে। এরপরে আসে দি মোর ইউজুয়াল কেসেস, যেখানে হয়তো আপনার সেকেন্ড ক্যাটাগরিতে যে তার জামানত আছে কিন্তু এটা পর্যাপ্ত ছিল, এখন পর্যন্ত আপনি যে ফান্ডিং তাকে করেছেন, এখন আপনি যাচ্ছেন এডিশনাল ফান্ডিং এ, হাউ ডু ইউ কভার ইউরসেলফ এগেইনস্ট দ্যাট ফান্ডিং? তার জামানত নাই, এখন আপনি কি তার জামানত আপনি দিবেন না? তো এখানেও আপনাকে ফ্লেক্সিবল হতে হচ্ছে, আপনি তার ট্র্যাক রেকর্ড দেখে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে আপনি যাচ্ছেন, বাট ওয়ান্স এগেইন ইউ আর এক্সটেন্ডিং ইউর রিস্ক, আপনার রিস্ক কভারেজ থাকছে। থার্ড, হুইচ ইজ মোর জেনারেল কেস, যে সেখানে অলরেডি হয়তো আপনার বিশেষ করে এগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে হয়েছে, যে একটা ডিমান্ড লোন তৈরি হয়ে গেছিল, এক্সপোর্ট অর্ডার ক্যাটার করতে পারে নাই বিভিন্ন কারণে বা বায়ার ক্যান্সেল করে দিয়েছে, so he is already in deficit in terms of জামানত সিচুয়েশন। সেখানে এখন আপনি এডিশনাল ফান্ডিং করবেন উইদাউট জামানত, হাউ ক্যান ইউ ডু দ্যাট? কিন্তু সেটা যদি না করেন তাহলে আপনার আদারওয়াইজ একটা ভালো ক্লায়েন্ট আপনার সেই সাপোর্টটা পাচ্ছে না, সো হোয়াট ডু ইউ ডু? এগেইন ইউ আর এক্সটেন্ডিং ইয়োরসেলফ। আর থার্ড, ফাইনালি যে ক্যাটাগরিগুলো বিশেষ করে যেটা আপনার সিএমএসএমইতে হয়েছে এবং যে কারণে এত ক্রিটিসিজম সিএমএসএমইতে, আমি জাস্ট আপনাদের একটা ছোট একটা এক্সাম্পল দেব। একটা প্রতিষ্ঠান যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং নিয়েছে আমাদের ব্যাংক থেকে, যার টার্নওভার ইজ হাই, মানে সে রেগুলারলি ধরেন এই ওয়ার্কিং ক্যাপিটালটা রিসাইকেল করছে বাই পুটিং ব্যাক মানি ইন দি অ্যাকাউন্ট, তারপর আবার নিচ্ছে দিচ্ছে, বাট দেখা যাচ্ছে যে গত 3 বছর ধরে তার ক্যাশ ফ্লো সিচুয়েশনটা একটু ডিটোরিয়েট করতেছে। 2 বছর আগেও তার পজিটিভ ছিল, লাস্ট ইয়ারে এসে নেগেটিভ হয়েছে। তো এই প্রতিষ্ঠানের জন্য প্রপোজাল আসলো 1 কোটি টাকার স্টিমুলাস দেওয়ার, স্টিমুলাস ফাইন্যান্সিং করা।
সাথে সাথে বোর্ডের রেসপন্স ছিল বা সম্মানিত পরিচালকদের রেসপন্স ছিল যে না এখানে তার ক্যাশ ফ্লো নেগেটিভ, তার গত 2 বছর দেখা যাচ্ছে ক্যাশ ফ্লো কমে আসছে, তাকে এই টাকা দিলে তো টাকাটা পুরো আটকায় যাবে। সো হোয়াট ডু ইউ ডু অ্যাবাউট ইট? এখন সে ডিফিকাল্টিতে আছে, তার টার্নওভার ভালো, তার ব্যবসা আছে, আজকে তার সাপোর্ট দরকার। এই জায়গায় যদি আপনি নিয়ম নীতির বেড়া জালে নিজেদের বেঁধে ফেলেন তাহলে ইউ ক্যান্ট সাপোর্ট হিম, এন্ড ইফ ইউ ক্যান্ট সাপোর্ট হিম ইউ ক্যানট সাপোর্ট 1000 আদার সাচ এন্টারপ্রাইজ। তো তখন কি করা, আচ্ছা ঠিক আছে 1 কোটি টাকা হচ্ছে লিমিট, আমরা মানে ম্যাক্সিমাম দেওয়া যায় তার হিসাবের ভিত্তিতে যে এমএসএমই তে আছে, আমরা কিছু কমায় দিই। সো দিস সাজেশন ওয়াজ যে তাকে ঠিক আছে কমায় আমরা 80 লাখ টাকা। This was seriously objected by members in the board, এবং আমাদের এখানে আপনারা জানেন অবজারভারও থাকেন বাংলাদেশ ব্যাংকের, সুতরাং নিয়ম নীতির আলোকে তখন বলা পজিশন হয়েছে না এটা দেওয়া যাবে না। তো এটা যদি দেওয়া না যায় আমি মনে করি আরো 1000টা আমরা দিতে পারবো না। বাট দেন আমি ডিসকাসড উইথ আদার মেম্বার্স, এবং তখন মেজরিটি মেম্বারদের ডিসিশনের ভিত্তিতে উই ডিসাইডেড টু গো হেড এন্ড গিভ, ঠিক আছে কমায় 1 কোটি টাকা না দিয়ে 80 লাখ টাকা। And this whole story blew up on my face. এই একটা প্রতিষ্ঠানকে স্টিমুলাস প্যাকেজের আওতায় আপনি 80 লাখ টাকা ফাইন্যান্স করায়, মানে there was a big story in the media. So where do you go? So these are the practical problems. এখন ফিউচারের যেটা আপনার ইন টার্মস অফ এটা বাস্তবায়নের পরে আপনার এই টাকা ফেরত আসবে কিনা, আমি অহরহ এই কথাটা শুনি এই টাকাগুলো আর ফেরত আসবে, বাট আই এম এ বর্ন অপটিমিস্ট। আমি মনে করি ফেরত আসবে, এবং ফেরত আসার জন্য খুব অবজেক্টিভ কারণও আছে, which is basically this is subsidized credit and it is time bound. আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে ভিতরে যদি টাকা ফেরত না দেন আপনি এই সাবসিডি বেনিফিট আর পাবেন না, কিন্তু আপনার টাইমিংটা ফিক্স করতে হবে প্রুডেন্টলি। এখন আছে 1 বছর, 1 বছরের ভিতরে অর্থনীতি সেই রকম পজিশনে যাবে কিনা যে দে আর ইন এ পজিশন টু রিপে, সেটা সরকারকে ভেবে দেখতে হবে, বিশেষ করে সেকেন্ড ওয়েভের ইম্প্যাক্ট দেখে। যদি দেখা যায় যে না দে নিড মোর টাইম, দ্যাট এডিশনাল টাইম শুড বি অ্যালাউড, এন্ড ওয়ান্স দ্যাট টাইম ইজ অ্যালাউড I anticipate a high proportion of repayment of loan, because this is subsidized credit. 9% জায়গায় তারা 4.5% বোধহয় সরকার দেবেন, 5.5% বোধহয় পার্টিকে দিতে হবে, or the other way around, আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই। সো এই বেনিফিটটা তারা মিস করবে যদি তারা রিপেমেন্ট তারা আপ এন্ড ডুইং না হয়। সুতরাং আই এম কোয়াইট হোপফুল। There will be some outlier cases, but on the whole, I am very positive about the outcome of this stimulus package. What is needed is আমাদের টাইমিং গুলোকে calibrate করতে হবে appropriately, so that economy gets into the right shape to আর কি আপনার stage the comeback in a proper way. Thank you very much. জি, ধন্যবাদ ডক্টর জাহিদ বককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বিআইবিএম এর ডিজি মহোদয় ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানকে বলবো আজকের যে বিষয়ে অর্থনীতি পুনরুদ্ধার ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এ বিষয়ে আলোকপাত করবেন। আমরা আসলে সময় মতোই আছি, সবাই যথাসময়ে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন। ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানকে অনুরোধ করছি এই বিষয়ে আলোকপাত করার জন্য। ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি মান্নান স্যারকে, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন আমাদের এক্স গভর্নর সালেউদ্দিন স্যার, অন্যান্য সম্মানিত অতিথি, আলোচক, অত্যন্ত লার্নেড, এক্সপেরিয়েন্সড এবং এ পর্যন্ত অত্যন্ত বিজ্ঞতার সঙ্গে অনেকগুলো পয়েন্ট এখানে তুলে ধরেছেন। আমরা সকালেও এরকম একটি প্রোগ্রাম করছিলাম এশিয়ান বিজনেস স্কুল এমআইটি স্লোগান ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কোলাবোরেশনে, সেখানেও এই বিষয়টি অনেক আলোচনা হচ্ছিল। আমি আর খুব ডিটেলসে যাচ্ছি না। লটস অফ ইম্পর্টেন্ট পার্টিনেন্ট টাইম বাউন্ড questions and factors and policy initiatives have been come up to the audience already.
আমি শুধু দুই একটা ফার্দার প্রি কোয়ালিফিকেশন অফ সাম পয়েন্টস আমি যেতে চাচ্ছি। প্রথমেই আমাদের ইকোনমিক কোভিড পরবর্তীতে কোন দিকে যাবে এ নিয়ে মানে যে ম্যাক্রো ইকোনমিক যে আউটকামটা জিডিপি, এটা নিয়ে আমাদের IMF 4.4, ওয়ার্ল্ড ব্যাংক ভেরি আউটলায়ার 1.6, ADB 6.4, এ ধরনের নানান রকম ফোরকাস্টিং করছেন। আর আমাদের গভর্নমেন্ট খুব অ্যাসপাইরেশনাল একটা গোল রাখছেন 8+%। তো ওই বিতর্কে আমরা যেতে চাচ্ছি না, কারণ আমাদের কতগুলো ক্যাভিয়ার্স অলরেডি ভেরি ক্লিয়ারলি অ্যাপিয়ার্ড। একটা হচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট এখন কিছুটা হলেও প্রবলেমেটিক আছে। অনেক ছোট ছোট স্টার্ট আপ ক্যাপিটাল, CMSME সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্ভিস অ্যান্ড প্রোডাকশন সব সেক্টরে কিছু শাটডাউন হয়েছে, এটা তো স্বীকার করতেই হবে, এবং সেগুলো আর রিওপেনিংটা এখনো হয়নি। সুতরাং সেখানে এক্সিস্টিং এমপ্লয়মেন্টের অ্যাটলিস্ট 10% অর সো অলরেডি তারা আনএমপ্লয়মেন্টে চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড নিউ ওপেনিং অফ এমপ্লয়মেন্ট যেটা, সেই প্রসেসটাও অনেকটা স্লাগিশ বা স্লোয়িং ডাউন হয়ে গেছে। তো সব মিলিয়ে এমপ্লয়মেন্টে একটা প্রবলেম আছে। তবে ইকোনমি আবার গট সাম স্পার্ক অ্যান্ড ইম্পেটাস, যেটা আমাদের সম্মানিত অগ্রণী ব্যাংক চেয়ারম্যান উনি বললেন, দিস আর ট্রু যে দেয়ার আর গুড সাইন অ্যান্ড স্পার্ক অফ নিউ রিভাইভাল অফ অ্যাক্টিভিটিস। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে CMSME যে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, যে সেখানে এখনো প্রণোদনা প্যাকেজের যে রিসোর্স ফ্লোটা অ্যাডিকুয়েট হয়নি, এবং সেটার পিছনে একটু গো স্লো পলিসি স্ট্যান্ডিং ছিল ব্যাংকগুলার। কারণ এখানে কোল্যাটারাল প্রবলেম আছে, এখানে সুপারভাইজারি ক্রেডিট, এখানে এমনিতেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা অনেকটা ডিসরাপ্টেড হয়ে গিয়েছিল। আর এটাও আমাদের মনে রাখতে হবে যে এবার কোভিডের সঙ্গে সঙ্গে আমাদের যে ন্যাচারাল যে ক্যালামিটিস, হার্ড হিটস অফ সাইক্লোন Amphan and subsequently some other sporadic happenings of floods in different parts of the country, এগুলা কিন্তু কোভিডের সঙ্গে একসঙ্গে হয়ে প্রবলেমটাকে আরো বেশি অ্যাগ্রেভেটিং করেছিল। তো কিন্তু একটা জিনিস সাকসেসফুলি গভর্নমেন্ট যে সবকিছু করতে পারে তার একটা বড় প্রমাণ হচ্ছে যে প্রোডাকশন অফ এগ্রিকালচারাল গুডস, যেটা ফুড সাপ্লাই, স্ট্যাপল ফুড সাপ্লাই, এখানে গভর্নমেন্ট লার্জলি সাকসেসফুল। এবং এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং পুরো গভর্নমেন্ট মেশিনারি যেভাবে ফাইট করেছিলেন, যার কারণে আফটার মেনি শকস অ্যান্ড মেনি টার্বুলেন্ট এপিসোডস অফ ন্যাচারাল ক্যালামিটিস অ্যাজ ওয়েল অ্যাজ কোভিড হার্ড হিটস, আমাদের কৃষকরা এই প্রণোদনা প্যাকেজের এগ্রিকালচার অ্যান্ড সাম রুরাল বেসড প্রায়োরিটি অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তারা প্রমাণ করেছে। যার কারণে সেন্ট্রাল ব্যাংকিং পয়েন্ট অফ ভিউতে আমরা দেখছি যে লার্জলি সাকসেসফুল টু কন্টেন দ্য ইনফ্লেশন। কারণ ইনফ্লেশন কিন্তু হ্যাজ এ ভেরি পারভাসিভ অ্যান্ড পাওয়ারফুল ইম্প্যাক্ট অন ড্যাম্পেনিং, অন ডিভাস্টেটিং দ্য ইকোনমি। কারণ এটা যদি বেড়ে যেত তাহলে পভার্টি লাইনের আন্ডারে আরো মিলিয়নস অফ পিপল চলে আসতো। যদিও BIDS একটা এস্টিমেট করছে যেটা 24% ছিল, সেটা 30%-এ তখন গিয়েছিল 4 মাস 6 মাস 5 মাস আগে। কিন্তু হয়তো আবার ইকোনমি গোয়িং ব্যাক টু প্রিভিয়াস ট্র্যাক, ইফ নট স্ট্রংলি স্লোলি, যে আবার এটাকে আমার ধারণা এখন আবার এস্টিমেট করলে পভার্টি ড্রিভেন নাম্বারস হেডস, এটা আবার অতটা বেশি নাও থাকতে পারে। এবং এটা কিন্তু একটা বড় ধরনের সাকসেস, কারণ ইকোনমির গ্রোথ তো সামনের কথা। আগে ইকোনমি যে অবস্থায় ছিল প্রি কোভিডে, ফর ফুড সেলফ সাফিসিয়েন্টি এবং রুরাল অ্যাক্টিভিটিস, অ্যাগ্রেরিয়ান অ্যাগ্রোবেসড অ্যাক্টিভিটিস, সেটা কিছুটা হলেও রেস্কিউড, এবং সেটি আমাদের সামনের দিনগুলোতে আমার ধারণা অনেকটাই বেগবান হবে, অনেকটাই আবার জেগে উঠবে। CMSMEর ক্ষেত্রে যদি এগ্রি ইকোনমি, রুরাল ইকোনমিটা জেগে ওঠে, তাহলে
light engineering related to agro-processing and agricultural, small tools and different things যেটা লাইট ইঞ্জিনিয়ারিং এ হয়, ওটাও আস্তে আস্তে এই ডিমান্ড বেসড হয়ে যাবে, তাদের ডিমান্ড রিভাইভ করবে এবং আলটিমেটলি ইকোনমিতে রুরাল ইকোনমিটা আস্তে আস্তে চাঙ্গা হবে। তবে ইনভেস্টমেন্টের যে কিছুটা ডিসমাল পিকচার আছে, এটা কিন্তু একটা এনেমিক ট্রেন্ড চলছে গত 15 বছর ধরে। আমরা জানি এইটা 28.5 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে 30.5 এসে ঠেকছে, মানে এটা স্লোলি মুভিং করছে। এখন যদি একটা বছর স্ট্যান্ড স্টিল থাকে, নাথিং রং, বরং আমাদের ইকোনমির যে রিড্রেসিং করা ডিফারেন্ট সেক্টরে ফ্লোস অফ ক্রেডিট, সেটি সাকসেসফুলি গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক যেভাবে কোঅর্ডিনেট করে আগাচ্ছে, সেটি অব্যাহত থাকলে আমার ধারণা এটা রিভাইভালের দিকে যাবে। তবে সিএমএসএমইর ক্ষেত্রে আবার যে ডিসেন্টমেন্টের কথা বলা হচ্ছে, আমার মনে হয় ব্যাংকগুলো একটু সময় নিয়ে, সুপারভাইজারি ক্রেডিট যেহেতু এটা কোল্যাটারাল প্রবলেম আছে, যেহেতু এটা নাম্বারস অফ এন্টারপ্রেনার্স আর ভেরি লার্জ, তো তাদের এটা একটু গো স্লো নীতিতে যাওয়াটা নাথিং রং। তবে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক যে ক্রেডিট গ্যারান্টি স্কিমের একটা নিয়ে আসছে, সাপোর্ট নিয়ে আসছে, এটি হয়তো আরেকটি ইনহ্যান্স হয়তো বাংলাদেশ ব্যাংক থিঙ্ক করবে 3 মাস 4 মাস পরে গিয়ে হলেও, তখন হয়তো এটাকে আরো সাপোর্টিভ করা যাবে এবং সিএমএসএমই রিভাইভ করবে। আর সিএমএসএমই এবং অ্যাগ্রোবেস এরা যদি মানে সাইড বাই সাইড মানে করে সিকোয়েন্স যদি মুভ করে, তাহলে ইকোনমিতে আবার ব্রড বেস ইকোনমি গ্রোথ হবে এবং ইকোনমিটা আবার রাইট ট্র্যাকে, পূর্বের থেকে আরো বেগবান ট্র্যাকে আসতে পারে। আমি আর বেশি কোনো রিপিটেশনে যাচ্ছি না। আমাদের সম্মানিত অভিজ্ঞ ব্যাংকার যারা বিভিন্ন ব্যাংকের সিইও মহোদয়গণ আছেন, ওনারা চমৎকারভাবে তাদের পয়েন্টসগুলো তুলে ধরেছেন। আমি আরেকটা জিনিস বলতে আছি ম্যাক্রো ফিনান্সিয়াল পয়েন্টে, সেটা হচ্ছে যে স্পেশাল ইকোনমিক জোন, এইটা মানে কোভিডের কারণে গত বছরখানিক ধরে আর একটু হয়ে গেছে, ডিম হয়ে গেছে এই ইস্যুটা। এটাকে আবার একটু আনতে হবে, কারণ চায়না, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর এরা কিন্তু বসে নাই, এরা আবার লুকিং ফর ইনভেস্টমেন্ট। চায়না তো লুকিং ফর ইনভেস্টমেন্ট হন্য হয়ে করছে, যেহেতু এফডিআই ওইসব দেশ, যেসব দেশগুলোতে আগে যেত সেগুলো অত যেতে পারছে না। তো আমরা এফডিআই এনকারেজ করব এবং সেটি হবে প্রায়োরিটি বেসিসে স্পেশাল ইকোনমিক জোনের দিকে, এবং সেটি হয়তো সময় লাগবে, 1-1.5-2 বছর লেগে যাবে, কিন্তু আমাদের এই চেষ্টাটা এখন অব্যাহত রাখতে হবে, যাতে আগামী দিনগুলোতে আমাদের ব্রড বেস ইকোনমিক গ্রোথ এবং জিডিপি গ্রোথ বাড়তে পারে, এমপ্লয়মেন্ট বাড়তে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কান্ট্রি ওয়াইড ইন্টারনেটের যে ইনফ্রাস্ট্রাকচার, এটা বাড়ানো উচিত। এইটি বহুদিন ধরে চেষ্টা চলছে, কিন্তু চেষ্টাটি অ্যাডিকুয়েট হয়তো হয় নাই বা অ্যাডিকুয়েট রেসপন্স পাওয়া যায় নাই। ব্যাংকগুলো অটোমেশনে সাংঘাতিকভাবে এগিয়ে গেছে এবং তার সঙ্গে আমরা জানি যে এজেন্ট ব্যাংকিং এটা আরো এটাকে রেইনফোর্স করছে, আমাদের এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন কভারেজ, গ্রেটার লার্জার কভারেজ অফ পিপল আন্ডার ফিনান্সিয়াল সার্ভিস আমব্রেলা। কিন্তু ইন্টারনেট বেস ইনফ্রাস্ট্রাকচার যদি বাড়ে, তাহলে দুটা লাভ। একটা হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশনটাকে বন্ধ করা যাবে, মার্কেট এক্সপ্যানশন হবে, ডিম্যান্ড ক্রিয়েট হবে। ডিম্যান্ড ক্রিয়েট হলে পরে ওই যে আমাদের সেই বহুল আলোচিত, বহুল মানে অপেক্ষমান যে ইনভেস্টমেন্ট, সেটা আবার গেট মোমেন্টাম, গেট স্পার্ক, এবং আলটিমেটলি ইকোনমিতে ডিম্যান্ড ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে সাপ্লাই সাইড এগিয়ে আসবে, হুইচ ইজ কল্ড সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিম্যান্ড। তো এটা এদিকে। আর অটোমেশনের কারণ, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কারণে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে নীরব বিপ্লব একটা চলছে। এখন প্রায় 2 লাখ লোক আউটসোর্সিং বিজনেসের মধ্যে চলে গেছে, যারা নট অনলি জেনারেটিং ইনকাম বাট অলসো ফরেন ইনকাম, ফরেন কারেন্সি ইনকাম। তো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেটে বাড়াতে পারি, তাহলে আমাদের আউটসোর্সিং এর বিজনেসটা গ্লোবালি ভেরি মাচ ওপেন অ্যান্ড লার্জলি আনট্যাপড বাই বাংলাদেশ। সো এই দিকে এখন গভর্নমেন্টের আগাতে হবে। এটা গভর্নমেন্ট সাইডে এই যেটা যে চেষ্টা চলছে, A2I প্রোগ্রাম এবং আমাদের প্রযুক্তি মন্ত্রণালয়, এবং সেখান থেকে এটিকে আরো বেশি বেগবান করতে পারলে এমপ্লয়মেন্ট জেনারেশন, ফরেন কারেন্সি আর্নিং এবং ডোমেস্টিক ডিম্যান্ড ক্রিয়েশন বাই জেনারেটিং ইনকাম, এগুলো হবে। এই বলে আমি এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। আমি এখন আমাদের সম্মানিত অতিথি ডক্টর সালেউদ্দিন আহমেদকে বলবো যে সামগ্রিকভাবে গোটা অর্থনীতির পুনরুদ্ধারে ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ, তার অন্তর্দৃষ্টি যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজকে আমি বণিকবাড় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বোধহয় এখন আছেন, এখনো উনি আছেন, ওনারা ধৈর্য সহকারে হয়তো শুনছেন। যাই হোক, আর অন্যরা যারা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, আমি খুব ডিটেইল ইস্যুতে যাব না। আমি শুনলাম অনেকেই কিন্তু বলেছেন রেলিভেন্ট অনেকগুলো পয়েন্ট, হুইচ ইজ ভেরি রেলিভেন্ট। প্রথমত কথা হলো যে আমাদের কোভিড এর আগে থেকে জাহেদ বক্তব্য শুরু করেছেন, রাইটলি সো, যে কোভিড এর আগে আমাদের দেখতে হবে আমাদের সমস্যাগুলো আগে কিন্তু ছিল বেশ কিছু, সেগুলো কিন্তু আমরা কার্পেটের নিচে ঝেড়ে ফেলে দিতে পারবো না। যেটা হয়েছে কি, কোভিড আসার ফলে কিছু কিছু সমস্যা কিন্তু প্রকটতর হয়েছে, আর নতুন সমস্যাগুলো আসছে, চ্যালেঞ্জগুলো আসছে, সেই প্রেক্ষিতে আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে সেই দুই দিক থেকেই, এটা বৈশ্বিক আর একটা হলো আভ্যন্তরীণ। বৈশ্বিক চ্যালেঞ্জটা তো আছে যে ইকোনমি গুলো স্লো হয়ে যাচ্ছে, আমাদের রপ্তানি গুলোর অর্ডার গুলো অনেকে বলছেন ক্যান্সেল হয়ে যাচ্ছে বা স্টলড হচ্ছে, আবার ওদিকে আপনার আমাদের ইম্পোর্ট আসছে না বা ক্যাপিটাল মেশিনারি আসছে না, সেখানে এফেক্ট হয়েছে, সেখানে আবার সরকার রাজস্ব আদায়ও কমে গেছে, ওদিকে আবার রিজার্ভ খুব বেড়ে যাচ্ছে। অতএব এই কতগুলো ইমপ্লিকেশন আছে। এর মাঝে যেটা সবচেয়ে বড় ইস্যু হলো আমার মতে, যেটা যে প্যাকেজটা যেটা দিয়েছেন যে কোভিড আসার পর, আমি মনে করি রেলিভেন্ট, দ্যাট ওয়াজ এ গুড প্যাকেজ। মোটামুটি আমি মনে করি সুচিন্তিতভাবে সবগুলো সেক্টরে কভার করেছে। কিন্তু আমি প্রথম দিকে যেদিন প্যাকেজ গুলো, তার পরের দিন আমি বলেছিলাম পত্রিকায়, এটা ব্যাংক নির্ভর এবং ঋণ নির্ভর। অতএব এটাকে কিন্তু বাস্তবায়নটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ব্যাংকিং সেক্টরে যে আমাদের যে অবস্থাটা আছে, এর মধ্যে যদি আমরা এটাকে খুব দক্ষতার সাথে বিশেষত যদি না নিই, এবং এখানে সেন্ট্রাল ব্যাংকের একটা রোল আছে, কেন্দ্রীয় ব্যাংকে, যদি আমরা সেভাবে না নিই, এটা কিন্তু ডিফিকাল্ট হবে। অতএব এখন যদি আমরা দেখি যে যেরকম ভাবে বাস্তবায়নটা করা হচ্ছে, এটা মোটেও কিন্তু আমার জন্য সন্তোষজনক না। আমি ব্যাংকারদের বলবো যে আপনাদের পারফরমেন্সটা, আপনারা বেশিরভাগই বোধহয় এটা রুটিন জব হিসেবে নিয়েছে। এই যে রিস্ক ম্যানেজমেন্ট করবো, আছে ফাইন, রিস্ক থাকবে, কোন রিস্ক ম্যানেজমেন্ট করবে, কিন্তু রিস্ক দেখবো, তারপরে প্রক্রিয়াজাত করবো, কাগজপত্র দেখবো, প্রয়োজন হলে সাইডে যাবো কিনা, এইগুলি প্রয়োজন আছে, কিন্তু এইগুলির মধ্যে আপনার আটকে গেছে। সরি, আমি কিন্তু একটু ফ্রাস্ট্রেটেড ব্যাংকিং সেক্টর, কারণ আমি দেখেছি ব্যাংকিং সেক্টর, আমি কিন্তু রিসেন্টলি রিভিউ করেছি এই ইনস্টিটিউট অফ সাউথ এশিয়া স্টাডিজ থেকে একটা বইয়ে বেরিয়েছে। আমি বলছি ব্যাংকিং সেক্টরের অবদান কিন্তু অনেক। বাংলাদেশে চড়াই উতরাই পেরিয়ে 80s থেকে যেরকম রিফর্ম গুলো এসছে, সেই সাথে কিন্তু অনেকগুলো ভালো রিফর্ম হয়েছে। এরপর থেকে ব্যাংকিং সেক্টর একটা সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন করেছে বাংলাদেশে, এটা একটা অনস্বীকার্য। এখন এসে আমি দেখি কেমন জানি একটু মন্থর হয়ে গেছে, অনেকটা উল্টো রথ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে একটা ব্যাংকিং সেক্টর মনে হয় উল্টো দিকে যাচ্ছে নাকি। অতএব এই জিনিসটাকে আমি প্রথমেই বলছি, এটাকে রুটিন জব হিসেবে দেখবেন না, এটা একটা ওয়ার ফুটিং এর মতো একটা স্পেশাল জব। অতএব যেটুকু পারেন প্রক্রিয়াটাকে আমি অতি সংক্ষিপ্ত করবেন না, কিন্তু সেটাকে সহজতর করেন, সেটাকে ক্ষিপ্রতার সাথে করেন। কাগজপত্র কোন চান, রিলেশনশিপ ব্যাংকে তো আপনার খালি অ্যাসেট লায়াবিলিটি দেখেন, জমানত দেখেন, ওয়াই দ্যাট? আপনার যদি আপনি যদি ক্যাশ ফ্লো দেখেন, তার বিজনেস আউটলুক দেখেন, তার অনেক অনেক ব্যবসা আছে তাদের ভালো অ্যাসেট না, ব্যালেন্স শিট খুব সুন্দর না, তারা তো পেতে পারে। অতএব তারপর তো নতুন ইনোভেটিভ প্রোডাক্ট গুলো বাংলাদেশে তো আসেই না ব্যাংকাররা, সেটা আমি কোভিড এর জন্য আমি বলছি না, এখন চট করে চলে হেজিং চলে আসেন, সিকিউরিটাইজেশন চলে আসেন, ভেঞ্চার ক্যাপিটাল চলে আসবেন, কিন্তু হয়তো এখন হয়তো একটু ওই ব্যাপারে হয়তো একটু সাবধানতা অবলম্বন করতে। অতএব এইটা হচ্ছে আমার যে বড় একটা, আমরা চ্যালেঞ্জে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু ব্যাংকিং সেক্টরে ঘুরে দাঁড়াতে হবে। ব্যাংকিং এর সমস্যা থাকবে, রিস্ক থাকবে, কিন্তু একেবারে রিস্কলেস ইসে থাকবে, এই ব্যাংক এটাকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। এইটা এক নাম্বার। দ্বিতীয়ত হলো আপনার এইখানে যেটা হয়েছে কি, আমরা সাধারণত দেখি যে সিমটমটাকে কিওর করার জন্য এনপিএল হাই, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও হাই, তাই না, রিস্ক গন্ডগোল, কিন্তু আসল কারণটা দেখবেন না তো। উপসর্গটা ভালো,
জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে, কিন্তু কারণটা কি? সিমটমটা দেখে যদি চিকিৎসা করা হয় ইজ রং, কিন্তু সিমটমটা দেখার পর সিমটম অফকোর্স অ্যাড্রেস করবেন তো আপনি, এনপিএল কমাবেন, ক্যাপিটাল এডিকুয়েসি ঠিক রাখবেন, বাজেল 3টা কমপ্লাই করবেন, ডেফিনেটলি দে শুড বি দেয়ার। কিন্তু আপনার উপসর্গের পেছনে কারণগুলো কি? সুশাসনের অভাব, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, সেন্ট্রাল ব্যাংকের নীতিগুলো বা সেগুলো আপনি কমপ্লায়েন্স হচ্ছে না, কম্পিটিশন নেই, মানুষের প্রতি যে সেবা দেওয়ার যে সেটা নাই, ব্যাংকারদের বেশিরভাগ ব্যাংকারদের প্রফিট মোটিভ, শেয়ার হোল্ডাররা নাকি চাপ দিচ্ছে ডিভিডেন্ড যদি না দেয়, বোনাস শেয়ার যদি না দেয়। আরে বাবা, 1 বছরের জন্য একেবারে শেয়ার হোল্ডারকে বলেন তো জিরো, তোমরা পাবে, কোনো প্রফিট পাবে না, কারণ বেশিরভাগ টাকাটা তো জমাদারকারীর কাছ থেকে তো আসে, শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে, অতএব টার্গেট দিয়ে দিচ্ছে ব্যাংকাররা বিভিন্ন জোনাল অফিসে, বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার এত টাকা প্রফিট করতে হবে। দিস ইজ রং। আপনাদের প্রফিট মোটিভ থেকে এখন বেরিয়ে আসতে হবে। যাও, এটা হয়তো অপ্রিয় ইস্যু হতে পারে আপনাদের জন্য, আপনার অপারেশনাল কস্টটা কভার করবেন, বলছি না যে আপনার লস দিয়ে ব্যাংক চালাবেন, কিন্তু একদম প্রফিট থাকবে, শেয়ারের ইসে দিতে হবে থাকতে, সেটা কিন্তু ঠিক না। অতএব এই জিনিসটা কিন্তু ব্যাংকারদের প্রতি ইসে হলো। আর থার্ড হলো যে আপনার সেন্ট্রাল ব্যাংকে কিন্তু একটা শক্ত অবস্থান নিতে হবে। আমি যেটা বলছি, কমপ্লায়েন্সটা যে করে না, ব্যাংকার তো সবাই চাইবে, তো অনেকটা ইল মাছের মতো, বাইং মাছের মতো তো সবাই বেরিয়ে যেতে চাইবে, ধরতে চাইবে, পারবেন না। অতএব ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সেন্ট্রাল ব্যাংকে কিন্তু আপনার কমপ্লায়েন্সটা কিন্তু শক্ত হাতে ওটা ইস্যু করতে হবে, যারা দেয় না, করে না, তাদেরকে ধরতে হবে। এখানে আমি একটা উদাহরণ দিই। সেন্ট্রাল ব্যাংকে আমি দেখছি একটা টেন্ডেন্সি, আমার সময় তো কিছুটা ছিল, কিন্তু এতটা ছিল না, সার্কুলার আমি কম দিতাম, এত ঘন ঘন সার্কুলার, 30-32টা সার্কুলার, ডেইলি 10টা 12টা করে, আবার ফার্স্ট লাইনটা কারেক্ট করে, থার্ড লাইনটা ঠিক করে, এইগুলো সার্কুলারটা যত কম সংখ্যক সুচিন্তিত সার্কুলার দেবে, এইগুলো তো ব্যাংকারদের কনফিউজ করে। আর এত কাগজপত্র থাকলে ব্যাংকারও বলে যে এটা আসছে, এখন কাল হয়তো আরেকটা আসবে, চিন্তা করছি। তো এইগুলি সুচিন্তিত মানুষ, এখানে সাইদুর আছেন, আপনারা এটা দেখেন যে আপনার যত কম সম্ভব আপনার সার্কুলার দেবেন। এমনিতে রুলস রেগুলেশন তো বাংলাদেশের পর্যন্ত ভালো, কোম্পানি আইন, ব্যাংকের সেগুলো বাজুর 1, 2, 3 করছেন, এটাকে আমি বলছি ইন্টারন্যাশনাল মানে, আমি বলবো না একেবারে আর্কাইক আমলে, ভালো, সেগুলিকে কমপ্লাই করার জন্য আপনারা চেষ্টা করেন। আরেকটা জিনিস হলো যে সেন্ট্রাল ব্যাংক থেকে যেটা করবে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি একটা অমনিবাস ইসে করে দেয়, যে প্যাকেজের ব্যাপারে আমি বলি, এক্সাম্পল দিই, প্যাকেজটা সেপ্টেম্বর পর্যন্ত করলেন, ডিসেম্বর পর্যন্ত আবার সময় দিলেন। এখানে কেন যেসব ব্যাংক ল্যাগার্ড, যেসব ব্যাংক পেছনে ছিল, ব্যাংক স্পেসিফিক আপনারা কেন মনিটর করলেন না? একটা এক্স ব্যাংক খুব ভালো করছে, কিন্তু একটা নোটিশ দিয়ে দিলেন ব্যাংকাররা আপনারা সেপ্টেম্বর পর্যন্ত করিবেন না, হলে আপনাদের কি করবে? এটা কেন কেস বাই কেস বেসিস আপনারা কেন মনিটর করবেন না? এটা বলতে পারেন আপনাদের জনবলের অভাব আছে, কিন্তু মনিটর করতে অফসাইট মনিটরিং আছে, তারপর ইন্সপেকশনের ব্যাপার আছে, এগুলি করেন। কিন্তু আমি অমনিবাস যখন ইসে দেন, অমনিবাস জিনিস যখন নোটিশ দেবেন, তখন ভালোরা বরং খারাপ করা শুরু করবে, যে খারাপ হইলে তো কোনো অসুবিধা নেই, খারাপটা তো ঘুমাবে। অর্থাৎ এই জিনিসগুলো কেস বাই কেসে, যে এই কমপ্লায়েন্স গুলো, তারপর প্যাকেজ বাস্তবায়ন, এগুলো করলে কিন্তু একটু বেটার হয়। আপনি দেখবেন সেন্ট্রাল ব্যাংকের ক্লাউডটা বাড়বে, সেন্ট্রাল ব্যাংকের যে আপনার উপস্থিতিটা, সেন্ট্রাল ব্যাংক যেটা বলবে সেটা মোর প্র্যাগমেটিক হবে, এবং ব্যাংকাররা আশা করি এটাতে দ্বিমত করবেন। প্রয়োজন আপনারা ব্যাংকারদের সাথে বসেন, ব্যাংকারদের সাথে বসে, এমডিদের সাথে বসে, এবিবির সাথে বসে, আপনারা যারা ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর আছে তাদের সাথে বসে আপনি এগুলো আলাপ করে, এগুলো তারপর ইস্যু করেন। কিন্তু তার মানে যে তাদের সাথে আলাপ করে তারপর আপনি তাদের কাছ থেকে ডিমান্ডটা নিয়ে তারপর আপনি একটা সার্কুলার করবেন, এটা তো ঠিক না। এটা আমি সেন্ট্রাল, আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম বোধহয় ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, ইন সার্চ অফ এ গাটসি সেন্ট্রাল ব্যাংক। গাটসে আমি ইচ্ছা ব্যবহার করেছি, গাটসি মানে গাটস থাকতে হবে সেন্ট্রাল ব্যাংকে। তবে আমি বলছি যে সেন্ট্রাল ব্যাংক একেবারে রাজনৈতিক বা পলিটিক্যাল সাথে মুক্ত, সব দেশে না, কোনো দেশেই না, সব দেশে ইনফ্লুয়েন্সটা থাকবে, আছে, এবং আইএমএফ নিজেও তো ইনফ্লুয়েন্স বাই সাবমিশন, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য সেন্ট্রাল ব্যাংকের যথেষ্ট প্রস্তুতি, এক্সারসাইজ, আর্গুমেন্ট করতে, ইউ হ্যাভ টু এঙ্গেজ উইথ দ্য পলিসি মেকার্স। পলিটিশিয়ানরা বলবে এটা করেন, সেটা করেন, এটা করবেন না, সেটা করবেন না, ইউ হ্যাভ টু কনভিন্স দেম। এটা কিন্তু হোমওয়ার্কটা সেন্ট্রাল ব্যাংক থেকে এবং ইসে থেকে ভালো হোমওয়ার্ক করতে হয়, তখন আপনি আর্গুমেন্ট করবেন। এটা আমরা অনেকেই জানি, আমি তো বনি জায়গায় নেগোশিয়েট যখন করি, তখন আগে থেকে একটু হোমওয়ার্কটা করে যেতাম, যদি ওরা একটা কিছু বললে যদি চট করে আপনার কি বলে, চট করে যেন আমি উত্তর, আমার মনে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল, আইএমএফ খালি জোর দিত, প্রত্যেক এইড মেমোরে লিখতো কবে করবে,
আমি তখন চালাকি করে বলতাম কবে করবো দেখা যাক, আমাদের যখন ভালো অবস্থা হবে। আমি যদি ডেট দিতাম, পরে 6 মাস পরে বলতো ওই ডেট অনুযায়ী কি কি পদক্ষেপ নিলে, এগুলো তো ওয়ার্ল্ড ব্যাংক IMF এর স্টাইল। আবার পরে বলে তুমি কি ইউ হ্যাভ টু এঙ্গেজ উইথ দেম যে আমি করব আমার যখন ইকোনমিক কন্ডিশন ভালো। অতএব এই জিনিসগুলো করলে এখন ব্যাংকে যেটা এখন সময় আসছে, আমাদের কিন্তু কোভিডে কিন্তু মোটামুটি আরো ঝলক দেখতে পাচ্ছিলাম আমরা রফতানি খাতে, তারপরে রেমিটেন্সের খাতে। কিন্তু হঠাৎ করে রেমিটেন্স আমি এখনো জানি না, একটু দেখতে হবে, যদি এরকম বাড়তে থাকে ইটস গুড, এবং যদি লোক পাঠাতে পারে। কিন্তু রপ্তানি খাতে তো আপনার RMG খাত যে খুব উন্নত হবে এই ব্যাপারে কিন্তু খুব ইসে না, কারণ আরো কম্পিটিশন আছে। বরং এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই যদি না করা হোক তবে কিন্তু ডিফিকাল্ট হবে ভবিষ্যতে। আর রফতানি খাত RMG বারে বারে সুবিধা চাইতেই থাকবে। এবার দিয়েছেন, আবার সেকেন্ড টাইম দিয়েছেন, থার্ড টাইমও দিতেই হবে, এবং উপায় নেই। আপনি মোর দেন 80% আপনি রফতানি খাতে ডিপেন্ডেন্ট। যখন ইফ ইউ পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, তখন বাস্কেটটাকে যেমনি ঠিকঠাক রাখতে হবে, নাহলে ডিমগুলি সব ভেঙে যাবে। অতএব এই জিনিসটা করলে আপনার ভালো হয়। একটা আর ইসে বলে একটা ভালো কথা বলে যে ব্যালেন্সিং, ফারুক মহিউল সাহেব বলে ব্যালেন্সিংটা ডিফিকাল্ট। সেন্ট্রাল ব্যাংক এবং ইসেকে ব্যালেন্স করতে হবে দুটেই। মানে আপনারা জানেন যে নোবেল প্রাইজ উইনার জাতি হল একটা বই লিখেছে, যে তার বইটার নামই কিন্তু ব্যালেন্সিং দ্য ব্যাংক, তাই না? ইউ মাস্ট হ্যাভ সিন। একা তো লেখেন সে কয়েকদিন আছে। ওটা কিন্তু বাংলাদেশের কোনো রেফারেন্স নাই ওটাতে, রেফারেন্স না, কিন্তু আমি লিখেছিলাম একটা লেখা প্রথম আলো। হ্যাঁ, ওই বইটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পরে বইটা আমার কাছে আছে। সেটা যেগুলো অবজারভেশন গুলো দিয়েছে মঈনুদ্দিন সাহেব, শোনেন, এগুলো তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। সুশাসনের অভাব, ল্যাক্স রেগুলেশন, এগুলি কিন্তু দেখলাম আমরা যে আরে ওরা তো বাংলাদেশ দেখে নাই, কিন্তু এই যে জেনেরিক প্রবলেম গুলো, এই যে সিস্টেমেটিক প্রবলেম কিন্তু সব দেশে একই রকম, ভ্যারি করে কোনো কোনো দেশে। অতএব এই যে ব্যালেন্স করাটা, যে ব্যাংকের যে ওভার রেগুলেশন ইজ অলসো ব্যাড। আমি আবার বলি যে সেন্ট্রাল ব্যাংক সাথে পদে পদে বাধা দেবে, সবগুলো ব্যাংকে এই করবে সেটা না। ওভার রেগুলেশন, আবার একদম ল্যাক্স রেগুলেশন যেটা আপনার আমেরিকাতে করেছিল, গ্লাস স্টিগল অ্যাক্ট উঠে যাওয়ার পর তো একেবারে কোনো আর ফায়ারওয়াল হলো না, একদম মানে কমার্শিয়াল ব্যাংকিং, রিটেল ব্যাংকিং আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এটা তো সমস্ত গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলে আসলো। যাই হোক, আমাদের অনেক শিক্ষা পেয়েছে, আমাদের মোটামুটি কিন্তু আমার নো হাউ আছে। নো হাউ এর চেয়ে এখন মনে হয় ডু হাউ এর দিকে যেতে হবে, আমাদের করা দরকার আর কি। আর লাস্টলি যেটা হলো যে আমাদের ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসির মধ্যে ব্যালেন্স রাখতে হবে। এইটা আপনার ফিসক্যাল পলিসি ডেফিনেটলি এক্সপানশনের হবে, এটা তো সরকারের একটা ইস্যু, কিন্তু সেটা মনিটারি পলিসি কতটুকু অ্যাকোমোডেট করতে পারবে এক্সপানশনের ইস্যুটা, মনিটারি পলিসি কতটুকু হেল্প করতে পারে। কিন্তু একটা আমি জানি না, সেন্ট্রাল ব্যাংকের অটোনমি নিয়ে আমি কিছু বলছি, অটোনমি হওয়া দরকার, সেন্ট্রাল ব্যাংকের পলিসি অটোনমি, যতটুকু ভালো রুলস এন্ড রেগুলেশনটা মানুক। কিন্তু এমন একটা সময় হয়তো আসতে পারে অটোনমি ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক বলতে পারবে যে সে গভর্নমেন্টকে তোমার এর বেশি বড় করতে পারবে না ব্যাংক থেকে। এখন ডিফিকাল্ট, কিন্তু বেস্ট অটোনমি অফ সেন্ট্রাল ব্যাংক টেস্ট হলো সেন্ট্রাল ব্যাংক ডেট ম্যানেজমেন্টের সাথে বলবে এত কোটি টাকার বেশি এই বছরে ফিসক্যাল নিতে পারবে না, এটা বলা যাবে না। এখন বেশিরভাগ অনেক ব্যাংক পারে না, ব্যাংক অফ ইংল্যান্ডের মতো পারে, যেহেতু ওরা দে আর ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট, সে তারা বলতে পারে যে গভর্নমেন্ট বরোইং এর ব্যাপারে। তবুও সবসময় রিজার্ভ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক তো পারেই নাই, কোয়ান্টিটেটিভ ইজিং এ বহু টাকা দিয়ে দিচ্ছে গভর্নমেন্টের কথা মতো। যাই হোক, এইগুলো তো একটু আদর্শগত কথা বলছি। আর সবশেষে হলো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলছেন আখতারুজ্জামান, যেটা বলছেন এই ব্যাপারে আমার কিন্তু যথেষ্ট স্কেপটিক এই ব্যাপারে। আপনার ইনক্লুশন মানে এজেন্ট ব্যাংকিং না, আর ইনক্লুশন মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস না। প্লিজ এটা নিয়ে আপনার লোকজনকে আর কনফিউজ করবেন না। টাকা পয়সার আদান প্রদান, বিকাশে টাকা পাঠিয়ে দিলেন, তারপর আমি পেয়ে গেলাম 2 মিনিটে, আর এজেন্ট ব্যাংকিং টাকা আদায় করলে আপনার কাছে পাঠিয়ে দিল, গ্রামের সমস্ত টাকা শহরে চলে আসলো। দিস ইজ নট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ট্রু সেন্স সেবাটা দেবে। যদি এজেন্ট ব্যাংকিং এ যদি আপনি সেবা দেওয়া দিবে, অথবা এটাকে নিয়ে খালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলে ওটাকে আপনারা এত প্রচার করবেন না। দিস ইজ আই থিঙ্ক, আই ডোন্ট নো ইউ উইল এগ্রি উইথ মি অর নট, কারণ আমি এজেন্ট ব্যাংকের ব্যাপারে অনেক দেখছি। আমার অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ব্যাংকের সাথে একবার দেখা হয়েছিল বালিতে, এজেন্ট ব্যাংকিং বলে, সে বলছে ভেরি স্কেপটিক্যাল। এজেন্ট ব্যাংকিং মানে টাকা আহরণ করার ব্যাপার, ইটস নট ব্যাংকিং।
এবং এটা সাইফন অফ মানি ফ্রম দ্য রুরাল সেক্টর টু দ্য আরবান সেক্টর। আর ফাইন্যান্সিয়াল সার্ভিস ভালো, ওটাতে আমি বলছি না, কিন্তু ওটাকে যদি বলেন যে ইনক্লুশন, ব্যাংকিং এর সেবার ইনক্লুশন, দ্যাট ইজ নট ট্রু। আপনি ওদের সুবিধাটা পৌঁছেছে, লোকজনের সুবিধা হচ্ছে, ওদের যাই, এটা আমার অবজারভেশন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দরকার। এখনো 40%-এর বেশি আমরা ট্রু সেন্সে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে পারি নাই। আর সবশেষে যারা আনব্যাংকড, এক্সক্লুডেড, তাদেরকে দয়া করে ব্যাংকের মধ্যে আনেন। এবং একটা অ্যাডাম স্মিথের বহু আগে একটা কথা আছে, it is very difficult to get a little amount. When you get a little, it is very easy to get more. যখন মানুষ সামান্য টাকা পেতে দাঁড়ে দাঁড়িয়ে ঘোরে, একবার যখন সামান্য টাকা পায়, তাদের নিজের সৃজনশীলতায়, নিজের মেধায়, নিজের মননে, নিজের পরিশ্রমে সে কিন্তু ভালো করে এবং পেয়ে যায়। সেটা বাংলাদেশের প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররা, বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশের সাধারণ মানুষ অল্প পয়সাতে ইসে করে এবং আলটিমেটলি তারা উঠে। সে অল্প পয়সার সুযোগটা যারা বঞ্চিত, তাদেরকে ওইটা ব্যাংকিং সেক্টর করে দেবে, এটাই হলো আমার বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর। আমাদের বিশেষ অতিথি আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। এখন উনি বলবেন, তারপরে আমাদের সহ আয়োজক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, উনি ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এই কোভিড সংকটে কিভাবে তারা ফাংশন করছেন সে বিষয়ে বলবেন। সবশেষে আমাদের প্রধান অতিথি এম এ মান্নান এমপি, উনি বলবেন। আমরা সবাই মোটামুটি সময় মতো আছি। আমি এখন আমাদের আজকের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানকে অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই কোভিড সিচুয়েশন এবং ফ্যাসিলিটেট করার একটা বিষয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক গভর্নর আলোকপাত করেছেন, এ বিষয়ে উনি আলোকপাত করবেন। ধন্যবাদ। আজকের বিশেষ অতিথি কাজী সাইদুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়, পরিকল্পনা মন্ত্রণালয়, এবং আমার শ্রদ্ধাভাজন মানে প্রাক্তন গভর্নর স্যার, এবং স্ব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ দক্ষ ব্যাংকার এবং অর্থনীতিবিদ, এবং প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনেকেই খুবই উদীয়মান এবং যারা আগে ছিলেন খুবই অভিজ্ঞ। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সালাম জানাচ্ছি, এবং আজকে আয়োজন যারা করেছেন এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক আলোচনাই হলো, যেহেতু আমরা রেগুলেটরি অ্যাসপেক্টে রেগুলেটরি বডি হিসেবে কাজ করি, এখানে অনেক ব্যাংকার পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের ফর্মার গভর্নর স্যারের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের রোল, তারপর ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। ব্যাংকের এখানে গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, তারপর রোল, মানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এখানে মানে অনেকগুলি বিষয় এখানে আলোচনায় এসছে। আসলে আমি একটু সংক্ষেপে বলবো আর কি, যেহেতু সময় কম, মাননীয় মন্ত্রী মহোদয়েরও খুব তাড়া আছে, আমরা দেখতে পাচ্ছি সময় কম। আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে আসলে কোভিড স্টার্টিং থেকে শুরু করে আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি হোয়াট উই হ্যাভ ডান, মানে গভর্নমেন্টের সাথে এটা মানে কোঅর্ডিনেটেড হয়ে আমরা সমস্ত মানে যে সিদ্ধান্তগুলি যে নিয়েছি, বা স্টিমুলাস প্যাকেজ বলি, নীতি সহায়তা যাই বলি না কেন, আমরা কিন্তু সম্পূর্ণভাবে কোঅর্ডিনেটেড হয়ে স্ব অবস্থান থেকে আমরা মানে এটা সমন্বিতভাবে কিন্তু এই স্টিমুলাস প্যাকেজ বলি, উদ্যোগগুলা বলি, এটা কিন্তু নেওয়া হয়েছে এবং জাতিকে, একটা দেশকে একটা সঠিক দিক নির্দেশনা পথে পরিচালিত করার জন্য আর কি। আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে এবং সরকার থেকেও আমরা সেইভাবে আমরা কিন্তু দিক নির্দেশনামূলক, নীতি সহায়তামূলক সেই কাজগুলি কিন্তু আমরা মোটামুটি এটা প্লেস করেছি বাস্তবায়নের জন্য। বাস্তবায়নের এটা দায়িত্বগুলি এখানে বাণিজ্যিক ব্যাংকে আমরা দিয়েছি আর কি। মূল কথাটা হলো, এখানে অনেক বিষয়গুলি এসছে যে এই কোভিড সিচুয়েশন যদি উঠে যায়,
আমরা যেখানে ক্লাসিফিকেশনের যে সময়টা বেঁধে দিয়েছি 31শে ডিসেম্বর 2020 1 জানুয়ারি থেকে, তারপরে কি দাঁড়াবে? আমাদের মূল থ্রেটটা, আমাদের কিন্তু মূল আলোচনা কিন্তু ওই জায়গাটাতে, এর পরে কি হবে? সিচুয়েশন যদি এরকমই কন্টিনিউ করে, ফার্দার যদি ইমপ্রুভ না করে এবং ডিটারেট করে, তো হোয়াট উইল ইউ ডু? আমাদের কি করণীয়? ফ্রম আওয়ার পার্সেন্টাল ব্যাংকের পক্ষ থেকে আমাদের এই নীতি সহায়তা গেলে ওয়েদার উইল কন্টিনিউ, অর আমরা এখানে কি করবো? দ্যাট ভেরি ইস্যু নিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উই আর ওয়ার্কিং, আমরা কাজ করছি। আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম স্টেপ বাই স্টেপ কি হতে পারে সেইগুলো নিয়ে কন্টিনিউয়াসলি প্ল্যান কিন্তু আমরা কিন্তু বসে নেই, কাজ করছি আর কি। যে কথাটা আসছে যে ব্যাংকগুলা এখন এনপিএল অনেক নেই দেখে অনেক হয়তো ব্যবসা হচ্ছে না, একটা তথ্য দিই স্যার আমি এখানে। আমি গত বছর যা ব্যাংকগুলা প্রফিট করেছে, এই বছর সেপ্টেম্বর পর্যন্ত তার চেয়ে অনেক বেশি প্রফিট অলরেডি বুক হয়ে গেছে। আশা করি এটা 20,000 ছাড়িয়ে গেছে আর কি প্রফিটের দিক দিয়ে। এটা একটা কারণ হলো যে এনপিএলটা তারা অ্যাড্রেস করছে না, যে প্রুডেন্সিয়াল গাইডলাইন যেগুলো আছে সেগুলো আমরা একটা পর্যায়ে আমরা এটাকে স্থগিত করে দিয়েছি আর কি। সেটা যখন মার্চে হোক অথবা যদি ডিসেম্বর পরে মার্চে যখন হবে, তখন যদি ওইটাকে অ্যাড্রেস করে, ওটাকে প্রপারলি যদি রিকগনাইজ করে যদি ওটাকে ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াতে পারে, আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, সেইগুলি আমরা কিন্তু প্রস্তুত আছি আর কি। আজকেই কিন্তু আমরা একটা সার্কুলার করে দিয়েছি এই প্রস্তুতির অংশ হিসাবে। সেটা হলো যে আমরা কিন্তু যেহেতু আমরা দেখেছি যে প্রফিট যেটা আছে সব ব্যাংকের প্রফিট, এটা প্রায় নাও অ্যাবাউট 15,000 crore টাকা অলরেডি হয়ে গেছে, যেটা গত বছর ছিল অনেক কম আর কি, এক বছরে সেটা এখন চলে আসছে অনেক 16,000 সেপ্টেম্বর পর্যন্ত, যেটা নেট প্রফিট যদি বলি 6,000, 6,500 টাকা প্রফিট। এই প্রফিটটা আসলে হয়েছে যেটা আমরা এনপিএল, একমাত্র এনপিএল এর জন্য করি। আমরা এই জন্য আজকে একটা সার্কুলার করেছি যে ব্যাংকিং সিস্টেমটাকে, ব্যাংকিং এই ইয়েটাকে, এরিয়াটাকে আমাকে সেফগার্ড করতে হবে, আমাকে সেফটি সিকিউরিটি আমাকে কাজ দিতে হবে। ব্যাংকিং সিস্টেম হলো যদি ঠিক না রাখতে পারি, তাহলে সমস্ত প্রণোদনায় যাই বলি না কেন, এখানে আমার কাজ হবে না। এই জন্য আমরা আজকে একটা বিদেশি যে অতিরিক্ত অ্যাডভান্সের উপর যেটা আছে 1,10,00,000 সামথিং কোটি টাকা আর কি, এই টাকার উপর 1% অতিরিক্ত প্রণোদনা প্রভিশন আমাকে এই এবার প্রফিট থেকে মেইনটেইন করে আলাদাভাবে কোভিড উপলক্ষে রাখতে হবে, যেটা আমরা আজকে ইস্যু করেছি সার্কুলারটা, যেটা ভবিষ্যতে ব্যাংকগুলোর বিপদে কাজে লাগবে, যখন প্রয়োজন হবে তখন এই জিনিসটা আমরা অ্যাড্রেস করতে পারবো। প্রিকশনারি একটা মেজার আমরা নিয়ে রেখেছি। বাকি আমরা বলবো স্যার স্টিমুলাস প্যাকেজ যেগুলো আমরা দিয়েছি, এই স্টিমুলাস প্যাকেজগুলো আসলে বাস্তবায়নের দায়িত্ব ব্যাংকারদের। মূল ভূমিকার চালিকা এখানে কিন্তু ব্যাংকাররা করবে। ব্যাংকের যদি সেই ধরনের ডিউ ডিলিজেন্স, তাদের যদি ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, যেটা বাংলাদেশ ব্যাংকের আইনে, ব্যাংক কোম্পানি আইনে, বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন যেগুলি আছে সব কিন্তু দেয়া আছে। এখন ব্যাংক যদি সেই জিনিসগুলা যদি সঠিকভাবে প্রয়োগ না করে, বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু সমস্যাটা থেকে ওইখানে, এবং ওই সমস্যার দেখভালের দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক সেই জিনিসগুলো এখন একটু আমাদের সমস্যা, কোভিড এর কারণে আমরা অন সাইডে যেতে পারছি না, খুব বেশি ব্যাপকভাবে যেতে পারছি না, সেটা আমাদের এই মুহূর্তে একটা লিমিটেশন আছে। কিন্তু দায়িত্ব কিন্তু আমরা অন সাইডে যাই বা অফ সাইডে যাই করি না কেন, দায়িত্বে কিন্তু কমার্শিয়াল ব্যাংকেরই সেই ভূমিকাটা পালন করতে। কে লোন নিলে আমার লোনটা ফেরত দিতে পারবে, ফাইন্যান্সিং ব্যাংকের চেয়ে আমি বেশি ভালো জানবো না, বিং এ রেগুলেটরি বডি, আমার কিন্তু সেটা জানার, আমার কিন্তু সেইটা যা আমি কম জানবো। তার পাস ট্র্যাক কিরকম, বিহেভিয়ার কিরকম, ট্রানজেকশন কিরকম, ব্যাংক যত ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে ব্যাংক যত ভালো জানবে, আমি কিন্তু আমি সেটা ভালো জানতে পারি, আমি প্রেশার দিতে পারি লোন দিতে হবে। তার মানে এই নয় যে লোন ফেরত দিতে পারবে না তাকেই লোন দিতে হবে। দিস ইজ নট দ্য ডিরেকশন গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক। আমরা বলছি ডিউ ডিলিজেন্স করতে হবে এবং গুড বরোয়ারকে পিক আপ করতে হবে। সেই জিনিসগুলো কিন্তু ব্যাংকের দায়িত্ব, ফাইন্যান্সিং ব্যাংকের দায়িত্ব। আমি এখানে একটা জিনিস, আমার একটা সুযোগ হয়েছে আমার কয়েকটা ব্যাংকে অবজারভার হিসেবে থাকার, এখানে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা ভরে বলবো যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান স্যার এখানে আছেন, আমি ওয়েলকাম জানাই। ফার্স্ট টাইম, থার্ড টাইম তার রিনিউয়াল হয়েছে, another 3 years আর কি। hopefully he will do, he has done well এবং ভবিষ্যতে ভালো করবেন। আমি স্যার একটা কথা বলি, সরকারি ব্যাংকের যেটা আছে গভর্নেন্স, গুড গভর্নেন্স, ইফেক্টিভ গুড গভর্নেন্স আমি যদি বলি, এই জিনিসটার বড় ধরনের ঘাটতি আছে স্যার। এই ঘাটতিটা যদি ম্যানেজমেন্ট বোর্ড যদি এটাকে মেক শিওর না করতে পারে, এটা ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি বোর্ড টু মেক শিওর দি গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স।
সেখানে ফলো আপ তদারকি বলি, বাংলাদেশ ব্যাংক যেখানে ইন্সপেকশন করে 3 দিনের মধ্যে যদি একটা অনিয়ম যদি ধরে নিয়ে আসতে পারে, সেখানে যদি ইচ এন্ড এভরি ব্যাংক দ্যাট হ্যাভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, তার অডিট ডিপার্টমেন্ট আছে, তার অডিট কমিটি আছে, তারা অডিট ডিপার্টমেন্টের তারা যদি 15 দিনেও যদি সেখানে অডিট করে তারা যদি কিছুই না নিয়ে আসতে পারে, আর ওই জায়গাতে গিয়ে বাংলাদেশ ব্যাংক 3 দিনের মধ্যে গিয়ে 3 দিনের গিয়ে ইন্সপেকশন করে তারা একটা জিনিস অনিয়ম নিয়ে আসতে পারলো, তাহলে এখানে বোঝা যায় যে ইন্টারনাল সিস্টেম কন্ট্রোল এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি যদি এটাকে রান করতে না দেওয়া হয়, ফ্রিডম না দেওয়া হয় অ্যাজ পার দি ব্যাংক কোম্পানি আইন, ততক্ষণে কিন্তু গুড গভর্নেন্সটা এনশিওর হবে না। এবং এই যে আমরা বলি যে তেলে মাথায় তেল দেওয়া, ছোট ছোট বড়টা লোন পাচ্ছে না, বড়রাই লোন নিয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু ধারাবাহিকতা চলতে থাকবে। আমরা এটার জন্য কাজ করছি, আমরা এমফাসাইজ দিচ্ছি ছোট বড় আর যা সত্যিকার অর্থেই যারা ছোট বড় ট্রেড করে যারা, আমি শুধু একটা এক্সাম্পল দেই যে আমাদের কতগুলি জাতীয় অনুষ্ঠান গেল, পহেলা বৈশাখ গেল, আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান গেছে, এই অনুষ্ঠানগুলিতে যে সমস্ত বিক্রেতা, যে সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, এসএমই যারা আছে, এই ফুল বিক্রেতার কথাই বলি যে এক একটা অকেশনে কত ফুল বিক্রি হয়, আজকে তাদের ফুল বিক্রি হচ্ছে না। আজকে এসএমই যারা ঘরে বসে বুটিকের কাজ করে তারা কোনো পোশাক আশাক বিক্রি করতে পারছে না। আমাদের ডোমেস্টিক ডিমান্ডটাকে স্যার আমাদেরকে বাড়াতে হবে, ডোমেস্টিক ডিমান্ডটাকে আমাদের পারচেজিং পাওয়ার ইনক্রিজ করে ডোমেস্টিক ডিমান্ডটাকে আমরা যদি মেক শিওর করতে পারি, 2007-8 সালে প্রাইম সাবপ্রাইম যেটা ক্রাইসিস হয়েছিল তখন কিন্তু আমাদের কিন্তু এই থ্রেট আমার ডোমেস্টিক ডিমান্ডটা কিন্তু আমরা ঠিক রাখতে পেরেছি। এইটা যদি করতে পারি, আমরা ইনশিওর করতে পারি গুড বরোয়ার যদি সিলেকশন করিয়া এবং যাদের লোনের দরকার আছে প্রকৃত অর্থে তাদের নিড বেসড অ্যাসেসমেন্ট করে যদি আমরা লোনটা দিতে পারি, তাহলে কিন্তু তার থেকে লোনটা রিকভারি করা এবং মনিটরিং সিস্টেমটা যদি কমার্শিয়াল ব্যাংকের থেকে আরো একটু জোরদার করতে পারি, আমরা তো আছি কিন্তু প্রাইমারি দায়িত্বটা হলো কিন্তু ফাইন্যান্সিং ব্যাংকের, তাদের মনিটরিং ওইখানে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে আমি বলবো আর কি। ওই জায়গাটা থেকে আসলে অ্যাড্রেস করতে হবে, কমার্শিয়াল ব্যাংকের দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি। আমরা কিন্তু একটু পিছনে আছি যে আমরা ঘটনা ঘটে যাওয়ার পরে যদি যাই, কিন্তু ব্যাংক কিন্তু জানে কি ঘটতেছে। একটা ব্যাংক জানে যে বড়রের প্র্যাকটিস মানে তার বৈশিষ্ট্য কি, তার মানে পাস্ট কি এবং সে কোন নেচারের, সেটা কিন্তু ব্যাংক ভালো জানে। দেখা যায় একটা গুড বড়র সে লোন পাচ্ছে না, বাট ব্যাড বড়র দে আর গেটিং ফ্যাসিলিটিস এবং উইদিন এ ভেরি শর্ট টাইম দে আর গেটিং দ্য লোন, তারা পেয়ে যাচ্ছে। কিন্তু একজন ভালো বড়র একদম রুট লেভেল থেকে হেড অফিসে আসতে 3 মাস 6 মাস চলে যায়, ততক্ষণে সে লোন পাচ্ছে না, ততক্ষণে সিজন চলে যায়, তার ব্যবসা চলে যায়, তখন তারা লোনের কোনো দরকার না যখন সে ক্যাপিটালটা পায়। সো ওই জায়গাগুলিতে স্যার আমাদেরকে একটু ডেলিগেট করি হোক অথবা যদি অন্যভাবে হোক, এইটাকেই আমাদের একটু অ্যাড্রেস করতে হবে যাতে এই যে আমাদের ট্রান্সফরমেশন, মানি ট্রান্সফরমেশন যেটা দ্রুত সাথে হয়, এই জিনিসটা যদি আমরা এনশিওর করতে পারি, হোপফুলি যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজগুলি এগুলা খুব কাজ করবে, রান করবে এফেক্টিভলি কাজ, এটা ফল আমরা পেতে থাকবো। আর সবগুলো হলো কি, এটা টাকা দিয়েছি, টাকা আমাকে গেট ব্যাক করতেই হবে, আনতেই হবে, এইটার মনিটরিংটা এটা ব্যাংক ফাইন্যান্সিং ব্যাংকই করতে হবে আর কি। আমরা অনেক কিছু এখানে ইনপুট পেলাম স্যার, আমরা পলিসি ফর্মুলেশন ক্ষেত্রে আমাদের এগুলো অনেক কাজে লাগবে। আমরা স্যার যেটা বলেছেন আমরা কিন্তু টাইম টু টাইম ফিডব্যাক নেই ফাইন্যান্সিং ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকের থেকে, থিঙ্ক ট্যাঙ্কের থেকে ফিডব্যাক নেই, ফিডব্যাক নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করি। একটা সার্কুলার করতে গিয়ে দেখা গেল যে পরবর্তী হিসেবে একটা জিনিস আসলো, এমন একটা জিনিস এক জায়গা থেকে আসলো, আসলে সবসময় এই কোভিড এর কারণে ওইভাবে আগে ব্যাংকার্স মিটিং হতো, এখন তো ওইভাবে পড়া সম্ভব হচ্ছে না, যে কারণে স্যার ওই সার্কুলার গুলো একটু ফ্রিকোয়েন্টলি এই কোভিড এর কারণে একটু বেশি হচ্ছে, মানে এক এক সময় এক একটা সিচুয়েশন আসতেছে, তখন করতে হচ্ছে, এটা বাধ্য হয়েই করতে হচ্ছে। হয়তো বা এইটা স্যার ভবিষ্যতে খুব কম হবে আর কি, যেটা হয়েছে আস্তে আস্তে এখন কমে যাবে আর কি। স্যার আমি সবাইকে আমাকে এখানে মানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজক যারা আছে তাদেরকে ধন্যবাদ যাচ্ছি। আমি আর সময় ধৈর্য যদি গড়াবো না, এই বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আমি 1 মিনিট সাইদুর, জাস্ট একটা সাজেশন, আপনি যেটা প্রভিশনিং করতে যাচ্ছেন প্রভিশন ইজ গুড ওয়ান। ইনফ্যাক্ট আমাকে কয়েকদিন আগে জার্নালিস্ট জিজ্ঞেস করেছিল, আমি কিন্তু বলেছি 1% না, আমি ওদেরকে বলছি মিনিমাম 2 থেকে 3% প্রভিশনিংটা করে রাখেন। 1% টু লো, এটা দিয়ে আপনি ধাক্কা সামলাতে পারবেন না মনে হয়। এটা আমি বলতে চাইলাম 5% করে, 5% ভেরি হাই, যেটা ভবিষ্যতের জন্য দেখেন চিন্তা করে অ্যাটলিস্ট 2% যদি করেন জানুয়ারির পরে, যে ধাক্কাটা যদি আসে সামলাতে পারেন। 1% ইজ টু লো।
আর একটা আমি এক্সাম্পল দিই, যেমন মাইক্রো ক্রেডিটে ইন্ডিয়াতে যেটা করেছে, বাংলাদেশে কিন্তু মরাটোরিয়াম আছে, তো এখন কিন্তু অন টাইম ওটিআর যেটা করে এখনো কিন্তু রিকভারি রেট 92-93%, কারণ মরাটোরিয়াম। কিন্তু আরবিআই হ্যাজ নট অ্যালাউড, বলেছে তোমার মরাটোরিয়াম আছে, রিকভারি রেট ওইভাবেই করতে হবে, 72-73 যাই হোক করবে, কারণ ভবিষ্যতে যেন তুমি ওটাকে আবার এটাকে অ্যাডজাস্ট করতে পারো। অতএব ওরা কিন্তু ভেরি স্ট্রিক্ট, ওরা বলছে যে ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন, তোমরা আদায় করছো না ঋণ, কিন্তু ওটিআর অন টাইম রিকভারি রেট 90% দেখাবে, ওটা বাদ দিয়ে ওভার ডিউটা থেকে বাদ দিয়ে সেটা দেওয়া হতে হবে। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসেশন যত কম দেওয়া দরকার এবং কনসেশন বন্ধ যত তাড়াতাড়ি করবেন একটু বেটার হবে। ধন্যবাদ স্যার। আরবিআই তো ডিভিডেন্ড তো নিষেধ করেছে স্যার, এটা আমরা পারবো স্যার? আমি একটু স্যার আমি একটু এক মিনিট স্যার, আধা মিনিট নেই। আরবিআই যে ডিভিডেন্ড দিতে নিষেধ করেছে, আমরা কিন্তু ওই স্টেজে এখনো কিন্তু আসিনি, ওটা আমরা ডিসেম্বরে চিন্তা করবো আমরা কি করবো, হোয়াট উইল ডু নেক্সট। স্যার যেটা বললেন যে 1% ইজ ভেরি লো ইন সিগনিফিকেন্ট, দ্যাটস ট্রু। আমার এখানে কিন্তু 1% স্যার আমার এখানে 10,000 কোটি টাকা আসে, আমি এখন 2% নিলে 20,000 কোটি টাকা আসবে স্যার। সো এটারও ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আছে ক্যাপিটাল মার্কেটে স্যার, সেটাও একটু আমাদের একটু সবগুলো বিচার করেছি। অনেক ব্যাংক নেগেটিভ প্রফিটে চলে যাবে 1% এর বেশি দিলে, আমার মনে হয় স্যার। জি থ্যাংক ইউ স্যার। জি আমি জি জি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। এখন আমি ধন্যবাদ জ্ঞাপন জানানোর জন্য মাহবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকে যারা আলোচক ছিলেন, মানে খুব প্রত্যেকটা বিষয়কে তারা স্পর্শ করেছেন এবং দেশের জন্য কি করণীয়, সবাই দেশ নিয়ে, আমার মনে হয় যে এরকম পজিটিভ ডিসকাশন বাংলাদেশে, মানে আমি আমার সাংবাদিকতার ক্যারিয়ারের এই যে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে, পলিসিকে রেসপেক্ট করে, গভর্নমেন্টকে প্রেজ করে, প্রত্যেকেই তার হাম্বল ওপিনিয়ন দিয়েছেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন এবং এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি বলে মাননীয় মন্ত্রী মহোদয়কে ইনভাইট করবেন আলোচনার জন্য। জি মোহাম্মদ, জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের এই ওয়েবিনারে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেরই প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয়, পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব এম এ মান্নান স্যার, বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর মাননীয় ডক্টর সালেউদ্দিন স্যার, আমাদের বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডিপ্টি গভর্নর জনাব কাজী সাইদুর রহমান স্যার, বিআইবিএম এর ডিজি জনাব আখতারুজ্জামান, ডক্টর আখতারুজ্জামান, ডক্টর হাসান হাবিব বিআইবিএম, এবং আমাদের অগ্রণী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর জাহেদ বক, এবং আমার সম্মানিত কলিগ, এক্স কলিগ আনিস ভাই, ফারুক ভাই, এবং সম্মানিত বণিক বার্তা সম্মানিত সম্পাদক মহোদয় হানিফ মাহমুদ। আমি প্রথমেই আমাকে যেহেতু ধন্যবাদ দেওয়াই আসলে আমার মূল কাজ, এবং মূলত আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় 5টা পর্যন্ত সময় দিয়েছেন, সুতরাং এখন 42 বা 43 বাজে, ওনাকে আমি একটু সময় অবশ্যই দেওয়া উচিত আমাদের। তো আমি আসলে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। প্রথমত বণিক বার্তা আমাদেরকে এরকম একটা সুন্দর বিষয়, কোভিডকালীন ব্যাংকিং চ্যালেঞ্জেস এন্ড এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করা হয়েছে বা হচ্ছে, এই বিষয়ের উপর একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা আলোচনা, অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে হোস্ট করার জন্য, এবং সেখানে আমাদেরকে কো হোস্ট হিসাবে রাখার জন্য আমি বণিক বার্তাকে ধন্যবাদ জানাই। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান অতিথি স্যার, অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, আমরা জানি সবাই। স্যার আমাদের এই ইনভাইটেশনে এখানে এসেছেন, আমি স্যারকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মাননীয় এক্স গভর্নর মহোদয়কে ধন্যবাদ জানাই, এবং বাকি যাদের নাম আমি ইতিমধ্যে বললাম প্রত্যেকেই অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি, এবং এই প্রসঙ্গে আলোচনার জন্য আমি বলবো যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি যারা এই আলোচনাগুলি করেছেন, এবং আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে। সুতরাং আমার প্রথম যে দায়িত্ব সেটা হলো আমি ধন্যবাদ জানাই, আর এটুকু
মানিক বার্তার সাথে কো হোস্টে থাকতে পেরে আমরা নিজেদেরকে আসলেও আমরা সত্যি আমাদের ভালো লাগছে। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। আমি আপনাদের এই পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই। দুই একটা কথা আমি শুধু বলবো। প্রথমত, যেহেতু আমাকে হানিফ ভাই যেটা বলেছেন যে বাংলাদেশের বড় ব্যাংক হিসাবে ওনাদের এক্সপেরিয়েন্স কিছু শেয়ার করবেন, তো শেয়ার করার খুব বেশি লম্বা শেয়ার আমি করব না। এক দুটা বিষয় আমি যে আলোচনাগুলি হয়েছে অত্যন্ত চমৎকার এবং আমি মনে করি যে খুবই প্রত্যেকের বক্তব্যের মধ্যে খুব ভালো সাবস্টেন্স ছিল। পয়েন্টগুলি আনলে সময় চলে যাবে, সেই সময় আমাদের নাই, কিন্তু প্রত্যেকের বক্তব্যের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার কিছু পয়েন্ট ছিল যেগুলি জাতীয়ভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এগুলি রিপিট করব না, তারপরে এই পয়েন্টগুলি অবশ্যই এখানে প্রণিধানযোগ্য। আমি প্রথমেই বলবো যে এই কোভিডকালীন সিচুয়েশনে, যেহেতু বিষয়টা হলো কোভিডকালীন ব্যাংকিং চ্যালেঞ্জেস এবং এগুলির অ্যাড্রেস করার জন্য অ্যাড্রেসটা কিভাবে করা হয়েছে বা করা হচ্ছে। সো এইখানে আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় সরকারকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এই যে ডক্টর হাসান হাবিব সাহেব বললেন যে 1,21,000 কোটি টাকা প্রণোদনার বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব শুরুর দিকেই কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন এবং এটা দিয়ে আমি বলবো যে আমি অর্থনৈতিক এফেক্টটার কথা আমি পরে আসছি, যেটা আলোচনা হয়ে গেছিল, অর্থনৈতিক এফেক্ট যেটা হয়েছে, আমি বলবো যে মনস্তাত্ত্বিক যে এফেক্টটা হয়েছে পুরো ইকোনমির উপরে, এটা ছিল মোর ইম্পর্টেন্ট। আমরা বাস্তবে দেখেছি যে ঘোষণাটা আসার পরে মানুষের মধ্যে একটা আস্থার ভাব তৈরি হওয়া, বা আমি খুব সমস্যায় পড়বো না, ব্যাংক বিজনেস গুলি খুব সমস্যায় পড়বে না, এই ধরনের একটা আস্থার ভাব তৈরি হয়েছে। এবং এই যে মেসেজটা, এই যে মানসিক ভাবে জাতিকে এইভাবে ধরে রাখা এবং জাতিকে এইভাবে উদ্বুদ্ধ করা, এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সফলতার সাথে করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। এরপরে আমি যদি সেন্ট্রাল ব্যাংকের কথায় আসি, আমার বড় ব্যাংকের কথা আমাকে বলা হয়েছে, যাই হোক আমরা প্রাইভেট ব্যাংকের মধ্যে অবশ্যই সবচেয়ে বড়, কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি সেটা হলো যে, এবং যেটা আমি মন্তব্য করব, যে এই কোভিডকালীন সিচুয়েশনে, যেটা মার্চ থেকে মে পর্যন্ত 2 মাস সরকারি ছুটি ছিল, মে থেকে এই পর্যন্ত ছুটিগুলি এখন আর নাই, এখন একটা স্বাভাবিক অবস্থা। আমি পুরা পিরিয়ডটাকে, আমি দুইটাকে ভাগও যদি না করি, পুরা পিরিয়ডে যে জিনিসটা এনশিওর হয়েছে আমি মনে করি সেটা হলো যে অর্থের ফ্লোটা কোনোভাবেই বিঘ্নিত হয় নাই। মানুষ আমার টাকা আছে কিন্তু আমি টাকা নিতে পারছি না, টাকা আছে আমার বাড়তি জমা দিতে পারছি না, এই ধরনের অবস্থাটা কখনো তৈরি হয় নাই। সেন্ট্রাল ব্যাংক শুরু থেকেই মনিটর করেছেন, মাননীয় গভর্নর মহোদয়কে আমি ধন্যবাদ জানাই, এবং কৃতজ্ঞতা জানাই, এবং ফুল বাংলাদেশ ব্যাংকের টিমকে আমি ধন্যবাদ জানাই যে এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে মনিটর করেছেন। সুতরাং এই যে অর্থের ফ্লোটা, এটাকে আমরা বাস্তবে দেখেছি যে এই ফ্লোটা কখনোই বিঘ্নিত হয়নি, যেটা মানুষের আস্থার জন্য একটা বড় উপাদান হিসেবে কাজ করেছে। এবং আমাদের জায়েদ বক্স স্যার যে কথাগুলি বলেছেন, যে পজিটিভ কথাগুলি, যে বাংলাদেশের ইকোনমির যে একটা, আমি বলবো যে আশ্চর্যজনক ভাবে পজিটিভ কারো কাছে, আমাদের কাছে যদিও না, আমরা জানি যে আমাদের ইকোনমি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল ওয়ান অফ দি, দেন এই কোভিডকালীন সিচুয়েশনে যেখানে বলা হয়েছিল 2% এর নিচে নেমে যাবে আমাদের জিডিপি গ্রোথ, সেখানে 5% এর উপরে আমরা আছি, আমরা আশাবাদী ছিলাম। তো এই জিনিসটাই ঘটেছে। সো এই জিনিসটা ঘটেছে কি কারণে? ওই যে মনস্তাত্ত্বিক শক্তিটা আমরা পেয়েছি, অর্থের ফ্লোটা ঠিক রাখতে পেরেছি, এই জিনিসগুলি কিন্তু বড় একটা উপাদান হিসেবে কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। এবং বাস্তবে আমরা এটাই দেখেছি, কাউকে আমরা টাকা তার আছে নিতে পারে না, এই ধরনের অবস্থা যেন তৈরি না হয়। যখন সপ্তাহে 2 দিন তখন আসলে ফেস করে খোলার একটা বিধান ছিল, তখনও আমরা কিন্তু যেখানে বেশি দরকার মনে করেছি এখানে বেশি খোলা রেখেছি। সুতরাং এই জিনিসটাকে এনশিওর হয়েছে, এই চ্যালেঞ্জটা কিন্তু এভাবে মোকাবেলা হয়েছে। তারপরে আমি আর একটা পয়েন্ট বলে আমি শেষ করব, যেহেতু আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা প্রণোদনার কথাটা যদি বলি, প্রণোদনা আমাদেরকে, আমি প্রথমে যেটা বললাম, প্রণোদনার ঘোষণা আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এরপরে প্রণোদনার টাকাটা পৌঁছেছে,
পৌঁছেছে। আমি বিশেষ করে আমাদের কথা, আমাদের ইসলামী ব্যাংকের কথা যদি বলি, বড় ব্যাংক হিসেবে বা আমাদের পোর্টফোলিওটা বড় হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রণোদনার অর্থ আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমাদের যেটা কর্পোরেট যেটা সেটা পুরো 100% আমরা দিয়েছি এবং যেটা এসএমই খাতে, এমএসএমই খাতে, সেটাও আমরা 100% অলরেডি আমরা ডিস্ট্রিবিউট করেছি। কৃষি খাতের এটা পরবর্তী ঘোষণা হয়েছিল, সেটাও আমরা মোর দেন 50% করেছি। এবং সবচেয়ে মজার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যে আমরা 8,500-এর মতো গ্রাহককে এমএসএমই এবং কৃষির এই লোনটা ইতিমধ্যে আমরা দিতে পেরেছি, 8,500। এবং চেষ্টা করেছি যে যেটা যে রিস্কের কথাটা বলা হয়েছে এটাকে যথাসম্ভব মিটিগেট করে এটা দেওয়ার চেষ্টা করেছি। আরো সামান্য কিছু যেটা আমাদের আছে কৃষিটা যেহেতু পরে আসছে, আমরা মোর দেন 50% দিয়েছি, সেখানে আরো 2,500 অ্যাটলিস্ট আমাদের গ্রাহক আসবেন। সুতরাং আমরা অল টুগেদার 10, 11, 12,000-এর মতো এমএসএমই বা ক্ষুদ্র গ্রাহকদেরকে আমরা ঋণ পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা অলমোস্ট 90% আমরা পৌঁছে 95%, মোর দেন 90% আমরা পৌঁছে দিয়েছি এবং এটা ভালোভাবে কাজ করেছে। আর যে বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টা আমার ফারুক ভাই তুলে ধরেছিলেন, যে পরবর্তীতে অন্যান্য সম্মানিত বক্তারা তুলে ধরেছেন যে আসলে আফটার জানুয়ারি কি হবে, সেই জন্য আমাদের মাননীয় ডিপ্টি গভর্নর মহোদয় ইতিমধ্যে বলেছেন যে 1%-এর ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিয়েছে। তো এরপরে ফেজ আউটের এটা তো একটা আমাদের অর্থনৈতিক শক্তি বা ব্যাংকগুলির শক্তি অর্জনের একটা সোর্স হিসেবে কাজ করবে, কিন্তু ক্লাসিফাইড ওভারডিউ বিষয়টাকে অ্যাড্রেস করার বিষয়টা, আমি যে প্রস্তাবনাটা এখানে আসছে যে ফেজ ওয়াইজ করার, এই ফেজ ওয়াইজ করার ব্যাপারটা আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট রাখবো যে এটা যদি ফেজ ওয়াইজ করে, ফেজটা বিভিন্ন ভাবে হতে পারে ইন টার্মস অফ অ্যামাউন্টের ভিত্তিতে হতে পারে, সেক্টরের ভিত্তিতে হতে পারে, অথবা অন্য কোনো ভিত্তিতে, বিভিন্ন ভিত্তি করে এটাকে যদি ফেজ আউট করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় ইজি হবে এবং ব্যাংকগুলির জন্য সহনীয় হবে। আর 1% যেটা ঘোষণা দেওয়া হয়েছে, আমি মনে করি যে এইটা যৌক্তিক, কারণ অনেক ব্যাংক ভালো প্রফিট করেছে, আবার অনেক ব্যাংক কিন্তু ভালো প্রফিট করতে পারে নাই। সুতরাং 1%-এর বেশি যদি টোটাল ইয়ের উপরে দেওয়া হয়, অনেক ব্যাংকের প্রফিট কিন্তু নেগেটিভে চলে যেতে পারে। এটা আমাদের ইন্টারন্যাশনালি আমাদের ব্যাংকিং করার জন্য আমাদের জন্য অনেকেরই কঠিন হয়ে যাবে। সো আমি মনে করি এটা যৌক্তিক। তারপরে আলোচনা তো হবেই, মাননীয় এক গভর্নর মহোদয় বলেছেন, এটার মধ্যে যৌক্তিকতা আছে, সে অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি আবারও ধন্যবাদ জানাই সকলকে এবং আমরা বণিক বার্তার সাথে থাকতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি, আমি শেষ করেছি। জি, আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় এম এ মান্নান এমপি, উনি ধৈর্য ধরে যে প্রায় 2 ঘন্টার মতো সকলের কথা শুনলেন এবং উনি নিজে এই মেয়াদের আগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন প্রতিমন্ত্রী হিসেবে। ফলে সামগ্রিকভাবে দেশের এই করোনা কাল, অর্থনৈতিক পুনরুদ্ধার, সরকারের বিনিয়োগ, সমস্ত বিষয় আমার মনে হয় যে খুবই গভীর অন্তর্দৃষ্টি উনি ফেলতে পারবেন সবার কথা। উনার সবসময় একটা ভালো গুণ হলো যে উনি সবার কথা ধৈর্য ধরে শোনেন এবং সবশেষে উনি খুব মূল্যবান কিছু পয়েন্ট বলেন। তো আমি আজকে আমাদের প্রধান অতিথি এম এ মান্নান এমপি কে বলবো উনি ওনার মূল্যবান আলোকপাত গুলো করবেন। ধন্যবাদ সকলকে। আবার শ্রদ্ধা, ধন্যবাদ বিশেষ করে উভয় আয়োজক, বণিক বার্তা এবং ইসলামী ব্যাংক, হানিফ মাহমুদ এবং জনাব মাহবুব আলম, আপনাদের উভয়কে বিশেষ ধন্যবাদ। আমার বন্ধু প্রাক্তন গভর্নর ডক্টর সালাউদ্দিন, তার জন্য বিশেষ আমার শ্রদ্ধা, ধন্যবাদ। এবং অন্য সকল যারা আছেন প্রত্যেকে আমার শ্রদ্ধার পাত্র, আপনার ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, নো ডাউট, ওই না বললেও ওটা গুরুত্বপূর্ণ একটা আলোচিত হচ্ছে এবং আমি আপনারা যেভাবে প্রফেশনাল যারা আছেন এর মধ্যে ঢুকে আমি আমার নিজের কোনো অবস্থানে এখানে পারবো না, এটা স্বীকার করাই ভালো। সুতরাং শোনাই আমার মেইন দায়িত্ব, অতিথির কাজই তো শোনা এবং সর্বশেষ চা খেয়ে চলে যাওয়া, কিন্তু একটা চাও নেই এখানে, যার চা খেতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমি 2-3টা খুব দ্রুত মন্তব্য করতে চাই। প্রথম যেটা হলো, গত কয়েকদিন আমি বিভিন্ন আলোচনা, এই ধরনের আলোচনা গেছি এবং শুনে কিছু আমার কয়েকটা কমন বিষয় বারবার ঘুরে ফিরে আসছে। সুতরাং আপনাদের সামনে এগুলো আবার ফ্ল্যাগ করবো, শুধু জাস্ট পয়েন্ট আউট করবো। সমাধান তো অবশ্যই আমার কাছে নাই, আপনাদের সকলের মিলে হয়তো সমাধান বের হবে। আমাদের রেগুলেটর
আমাদের বাংলাদেশ ব্যাংক আছেন সাইদুর রহমান সাহেব, তাকে কংগ্রেচুলেশন, তিনি ডেপুটি গভর্নর বোধহয় নতুন হলেন কিনা আমি বোধহয় আইডিয়া যতদূর জানি। কতদিন হলো আপনার ডেপুটি গভর্নর? বোধহয় আমি লেট কিনা জানি না, তবু আপনাকে অভিনন্দন আপনার প্রমোশনের জন্য। অনেকগুলো কমন বিষয়ের মধ্যে যেটা আমি বিশেষ করে বলতে চাই যে এই সমস্যাটা আমাদের ইকোনমিতে, গ্রোয়িং ইকোনমিতে কিছু কমন যেগুলা গ্রোথ পেইনস আগে থেকেই ছিল, পূর্ব থেকে। এটার সঙ্গে অ্যাড করেছে কোভিড, এটা তো অবশ্যই মরার উপর খাড়ার গা বাংলা ভাষা আমরা যেটাকে বলি। আবার আরেকটা ছোট খাড়ার গা এমফান কম্পেয়ার টু কোভিড, সেটাও এসছে। এখন আপনারা সঙ্গত কারণে এগুলো মোকাবিলা করার জন্য আমাদের সক্ষমতা ইত্যাদি নিয়ে আলোচনা করছেন, আমরা নিজেরা অবশ্য আলোচনা করছি এবং উই আর কোয়াইট অ্যাওয়্যার, আমরা এই সময় কনসিয়াস অ্যাবাউট দ্য ডিফিকাল্টিজ। সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, মজার এই কথাটা বললাম যে এত যে ভয়ঙ্কর অবস্থা, সবাই কন্ট্রাক্ট করছে, এখানে আমরা তবুও এক্সপানশনে আছি ইন গ্রোথ টার্মস 5+, এটা একটা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড অনেকে বলে। এই রিজনের মধ্যে বোধহয় আমরা নাম্বার 1। আমরা একটা ছোট কাগজ এখানে বিতরণ করি, ফ্রেন্ডলি কম্প্যারিজন আমরা দেখাই এই অঞ্চলের 10টি দেশের মধ্যে। বড় বড় জায়েন্ট চায়না আছে, ইন্ডিয়াও আছে, আবার ছোট ইকোনমিও আছে, এবং এর মধ্যে আমরা নাম্বার 1 ইন টার্মস অফ রিসেন্ট এটার যে ক্যাপাসিটি টু কোপ অ্যাজ ওয়েল এজ গ্রোথ ধরে রাখা, এদিকে একটা ওয়ান্ডার। সুতরাং সেটাও আমি বারবার এই জায়গায় বলি, আমার অফিসে আমি টাঙ্গিয়ে রেখেছি টেবিল করে, দেখি এবং আনন্দ পাই, আমরা ভালো করছি। তো এইটা আপনাদের নজরে আনি, যেটা আলোচনা হচ্ছে যে নতুন করে যে সমস্যাগুলো হচ্ছে মোকাবেলা করার জন্য কৌশল নির্ধারণ করা আপনাদের দায়িত্ব, প্রাইমারিলি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ফ্যামিলি যেটা তারা ওভারসি করেন রেগুলেটর হিসেবে, সকলের দায়িত্ব। আর আমরা অর্থ মন্ত্রণালয়ে বা সরকারে আমরা তো সেমি পলিটিক্যাল বা পলিটিক্যাল পার্সন, আমরা আপনাদের সঙ্গে বসে শুনে আমরা উই সিস্টেম ইনফর্মিং এ পলিসি। মেইন একটা ইস্যু দিয়ে আসছিল, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন প্রণোদনা প্যাকেজটা 1,21,000 কোটি নাকি জানি, এভরিবডি সেড। এবং মামুনুল রহমান সাহেব চমৎকার কথা বললেন যে বিগেস্ট পয়েন্ট ছিল যে সেন্স অফ যেটা বলে কনফিডেন্স মানুষের মধ্যে, হ্যাঁ সরকার চলে এসছে লক্ষ কোটি টাকা নিয়ে, বা এখন ইনশাল্লাহ আমরা একজন সাধারণ শ্রমিক হতে পারে, একটা ছোট দোকানদার হতে পারে, সে মনে করছে আমিও পাবো, এবং আমিও পাবো, যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছিল। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ ইকোনমিক্স। আপনারা সবাই যারা ইকোনমিক্সের সব পণ্ডিত ব্যক্তিবর্গ, কনফিডেন্স লেভেল দ্যাট ইজ দ্য প্রাইমারি ইনপুট। তো সেটা আমরা ভালো করেছি, কিন্তু এরপরেও কিছু প্রশ্ন আসছে। চমৎকার ভালো করেছেন মান্নান সাহেব, কিন্তু এটার ফ্লো নিচের দিকে ডিস্টর্টেড। লোয়ার এন্ডে যারা আছেন ছোট ছোট ইউনিটস, তারা দে ডিড নট গেট, আপনাদের যায়নি, এবং এর সঙ্গত কারণে তারা কেউ কেউ বলেছেন। তো এখানে যেটা আমরা লক্ষ্য করলাম যে এরা অনেকেই কিন্তু আমাদের রিচের বাইরে, কারণ আমাদের ভেহিকেল ইউজ করতে হচ্ছে, আমাদের ভেহিকেল ব্যাংক, এটা এছাড়া আমাদের হাতে তো ইমিডিয়েট কিছু ছিল না। উই ওয়েন্ট টু দ্য ব্যাংক, ব্যাংকিং চ্যানেল আপনাদের মাধ্যমে, সেখানে আপনাদের হাত অত গভীরে বা এত ছোট ইউনিটে গিয়ে পৌঁছায় না। ফলে দেয়ার ওয়াজ এ সর্ট অফ এখানে একটা বিরাট আন্ডারসার্ভ বা আনসার্ভ এরিয়া রয়ে গেছে। এটা আমি আমার নিজের মতে অনেক জায়গায় বলেছিলাম, আমার নিজের কিছু সাজেশন ছিল, ব্যাংকের গভর্নর মহোদয় ছিলেন, যে আমাদের তো কিছু কিছু স্পেশালাইজড ওয়ে এখানে বের করতে হবে, যে নিচের গুলা যারা নাই, এরা অনেকে কিন্তু ব্যাংকেই নাই, তাদের অ্যাকাউন্টই নাই, অনেকে আছে দে হ্যাভ নো অ্যাকাউন্ট, সিঙ্গেল ফ্যামিলি বিজনেস, তারা ব্যাংকে যায়ও না। তো আমি বলছিলাম যে আমাদের কয়েকটা সম্মানজনক সংস্থা যারা ভালো কাজ করছে, যেমন SME ফাউন্ডেশন, তারা কমপ্লিটলি তারা সব ফুল রিকভারি আছে, তাদেরকে বেশি করে আমি আমাদের অর্থ সচিব মহোদয় বলছিলাম যে তাদের তারা টাকা চাচ্ছে, আরো টাকা দেন না। তারপরে PKSF রিকভারি খুবই ভালো। আর আরেকটা কথা আমি বলেছিলাম, আমার এখন একটা যে আমাদের যে মাইক্রো ক্রেডিট যারা করে গ্রামে গঞ্জে দীর্ঘদিন যাবত, যাদেরকে রেগুলেট করে আমাদের MRA মাইক্রো ক্রেডিট রেগুলেটরি, যেটা বোধহয় বাংলাদেশ ব্যাংকের দিকেই ছিল প্রথম দিকে, তারপরে বোধহয় এখন নিজেরা তারা দাঁড়িয়েছে। এর আন্ডারে প্রায় 1000 খানিক ইউনিট স্মল মাইক্রো ক্রেডিট এন্টারপ্রেনিয়র্স গ্রামে গঞ্জে বহুদিন যাবত NGO নামে চলছে। তো ওয়াই ডোন্ট টু তাদের সঙ্গে কেন কোলাবোরেট করছেন না, তাদের মাধ্যমে কেন ওয়াই ডোন্ট টু ফাইন্ড এ ওয়ে অফ চ্যানেলিং ইউর ফান্ড, যেটা আমার নিজের মোটা দাগে আমার প্রস্তাব ছিল। আর অন্যগুলো কথা তো বললাম, তো সেগুলো আমরা চিন্তা করতে মোটামুটি কথা হলো যে নিউ অ্যাপ্রোচেস উইল হ্যাভ টু বি ফাউন্ড টু রিচ দিস পিপল, যাদেরকে আমরা পড়তে পারছি না। সেই একটা বিষয় আমার নিজের একটা মত ছিল। আমি জানি না বাংলাদেশের আমাদের অর্থ মন্ত্রণালয় মহোদয়, অর্থমন্ত্রী এই সম্বন্ধে হয়তো চিন্তা করবেন। সুতরাং CMSME কে যে না পৌঁছার ডিফিকাল্টি, এটাকে অ্যাড্রেস করার জন্য এগুলো একটা ওয়ে হতে পারে। আরো ওয়েজ আছে, আপনাদের জানা আছে। রেমিটেন্স নিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার বাড়ছে,
কেউ কেউ বলছে এটা হঠাৎ স্পার্ট টিকবে না, কিন্তু সেদিন গভর্নর মহোদয় 3 দিন আগে একটা সভায় ছিলাম, তিনি বলে না সব বাড়ছে, এখনো বাড়ছে। সো এটা একটা ওয়ান্ডার এগেইন। একটু আপনারা গবেষণা দেখেন, যেখানে আমাদেরকে বলা হয়েছিল লোক চলে আসবে লক্ষ লক্ষ, মারা যাবেন, আপনার সব কাজ হারাবেন, টাকা কিছু আগের জমানো টাকা ছিল এটা পাঠিয়েছে এই জন্য বেশি, কিন্তু টিকবে না, বা টিকে গেছে। তো নট অনলি টিকে গেছে, সাইজুর রহমান বলতে পারবেন, এখনো পরিমাণ বাড়ছে কন্টিনিউয়াসলি। দ্যাটস অ্যানাদার ম্যাজিক অফ আওয়ার ইকোনমি, এবং একটা ভাগ্য। এটা আমরা খুঁজে বের করেন, এবং এটাকে যদি কারণগুলো আমরা চিহ্নিত করতে পারি, অ্যাপার্ট ফ্রম 2% ইনসেন্টিভ ছাড়া, তাহলে আদার রিজনস অলসো, সেইগুলোকে আমরা কনসোলিডেট করে আরো কাজে লাগাতে পারি। ব্যাংকের আয় হয়েছে এবার সাইদুর রহমান সাহেব বলেন প্রায় 1000 কোটি টাকা। এই সিচুয়েশনে ব্যাংক প্রফিট আয় হলো, এদিকে ব্যাংক ইজ অলওয়েজ আন্ডার সর্ট অফ নন এনপিএল টেনপিএল নিয়ে আলোচনা হয়, এর মধ্যে প্রফিট ইজ ভেরি হাই। এইগুলা নিয়েও আমাদের চিন্তা করা কেন হাই হলো, এবং এই যে হাই প্রফিটটাকে কিভাবে আমরা তাদের সিকনেসটাকে কভার করার জন্য রিচ্যানেলাইজ করা যায়, এগুলোর মধ্যে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন আমাদের সেন্ট্রাল ব্যাংক। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মধ্যে কন্টিনিউয়াস ফিডব্যাক, যেটা বোধহয় আমাদের আগের গভর্নর মহোদয় বলছিলেন, উই শুড অলওয়েজ বি ইন টাচ উইথ আওয়ার ফ্যামিলি, উইথ আওয়ার ক্লায়েন্টস। বলছি না, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে হোল এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, উইথ অল দ্য ব্যাংক শিডিউল্ড, তাদের সঙ্গে যেন কন্টিনিউয়াস একটা ডায়ালগ থাকে এবং ফিডব্যাক থাকে, সো দ্যাট আমরা একে অন্যের উইকনেসেস গুলা, সেন্ট্রাল ব্যাংকের উইকনেস থাকতে পারে, সেন্ট্রাল ব্যাংক ইজ নট অ্যাবাভ এনিথিং, উই আর নট অ্যাবাভ এরার, এনিবডি ক্যান মেক ইয়ার। সুতরাং আপনাদের সঙ্গে তাদের একটা কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে অন এ রেসপেক্টিভ লেভেল, এবং একে অন্যের উপকার করতে পারবে, এটা বলে মনে করি। সুতরাং দিস শুড কন্টিনিউ। এছাড়া আরেকটি বিষয় বারবার আসে যেখানেই যাই, সুশাসন। এখন সুশাসন সামথিং দ্যাট ওয়েল, আমাদের একটা জবাবই যে হ্যাঁ সুশাসন অফকোর্স আমরা চাই, আমরা মনে করি সুশাসনের শেষ প্রান্তে নই, কিন্তু কোন এক পয়েন্টে আমরা আছি, পজিটিভলি উই আর গেটিং দেয়ার, উই আর নট দেয়ার এজ ইয়েট উই সে, বাট উই আর কন্টিনিউয়াসলি নিয়ারিং। ইট ইস এ প্রক্রিয়া, এটাকে আপনি এন্ড প্রোডাক্টটা পাওয়ার আগে প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আমরা পজিটিভ যদি থাকি বলে আমরা মনে করি। সুতরাং ব্যাংকিং, ফাইন্যান্স, এই সকল ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে তো আছে, এটা নিয়ে সবসময় আলোচনা হচ্ছে, আমরা ওই দিকে যাবো না। এই আমাদের ইম্পর্টেন্ট ফাইন্যান্স ক্ষেত্রে সুশাসন, আমাদের যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে হবে, আমার মনে হয় আমরা পজিটিভলি এই রোডে আছি, এবং এখানে আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার। তবে দিস ক্যানট বিকাম এ সর্ট অফ এ এন্ড অল বি অল একটা ইস্যু, যে এটা না হলে একদম শেষ হয়ে গেলাম আজকে সন্ধ্যার মধ্যে অর্জন করতে হবে। ইট ইজ নট পসিবল এন্ড ইট ইজ নট প্র্যাকটিকেবল অলসো। তো এই বিষয়টা আমি আপনাদের নজরে আনার আমি আবার এটা ফ্ল্যাগ করবো আর কি, এই হলো কথা। তো মোটামুটি যে কয়েকটা বিষয় আমি বিভিন্ন জায়গায় শুনি, এর মধ্যে 2-4টা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলাকে আমার মতে আমি তুলে ধরেছি। আমি আমার কিছু মোটা জায়গায় আমার পয়েন্টস বললাম। আমি যেটা বলবো যে আমরা সরকার হিয়ার যে পলিটিক্যাল স্টেটমেন্ট, এই সরকার ইজ ভেরি ওপেন উইথ রিগার্ড টু দিস। আপনাদের সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতাই হোক, আপনাদের ইসলামী ব্যাংকের তার অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স হোক, অথবা অগ্রণী ব্যাংকের ডক্টর জায়েদ বক্তা আছেন তার অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স হোক, প্রত্যেকটাকে সম্মান করে, প্রোটেক্ট করে এবং প্রমোট করে। আমার যা ধরনের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করে, মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করে আমার যা শিক্ষা হয়েছে, প্রমোট করি আমরা, বাট উই কিপ ইন মাইন্ড দ্য ওভারঅল এন্ড ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। সেটা আপনাদেরও তাই, আপনাদের সম্বন্ধে আর কোনো বিভেদ নেই। সেই পরিবেশে আমরা এই যে বর্তমান সিচুয়েশনটা আপনাদের যে আজকে আলোচনার বিষয়, কোভিড পরবর্তী তো হয়নি, আমরা কোভিড কালীন সময়টা কিভাবে পার হব এবং উইল রিচ দ্য এন্ড অফ দ্য টানেল এন্ড সি লাইট, এই কাজটা আমরা একসঙ্গে সবাই করবো। সুতরাং আপনারা সবাই ব্যাংকাররা এবং একাডেমিক্সরা সবাই এখানে আছেন, আমি আপনাদের সবার কাছে এইটাই বলবো যে আমাদের সরকার আপনাদের কাজকে সম্মান করে, এবং আমরা উইল কন্টিনিউ এজ লং এজ আমি আমার এখান থেকে সরাসরি হয়তো অতটা নই, বাট প্রান্তিক ভাবেও আপনাদের সঙ্গে আমরা কন্টিনিউ করবো। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ থাকবে, এন্ড উইল ট্রাই টু ক্রিয়েট এন অ্যাটমসফিয়ার যেখানে আমরা সবাই একসাথে বসে ইন ট্রাস্ট একে হাতে হাত রেখে কাজ করতে পারবো। বনিবার্তা আপনাকে আবার ধন্যবাদ, ইসলামী ব্যাংককে ধন্যবাদ। জয় বাংলা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই যে ভার্চুয়াল আলোচনা, আমরা এটার নাম দিয়েছি ফুটনোট। সারা বছর ধরেই আমরা এই আলোচনাটা প্রত্যেক মাসে আয়োজন করব। প্রথম আয়োজনে ইসলামী ব্যাংক আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমকে। মাননীয় প্রধান, উনি অলরেডি ধন্যবাদ দিয়ে ফেলেছেন। আমি আজকের আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।